প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর ২৬ দুঃখিত ১৬ই ফেব্রুয়ারি ২০২৬। নবীনগরের কথার আজকের ৪২১ পর্ব। এর আগে আমরা ৪২০টি পর্ব শেষ করেছি। আপনারা যারা নিয়মিত আমাদের এই ভার্চুয়াল লাইভ আড্ডাগুলো নিয়মিত দেখেন, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি ঠিক এরকম একটি মন্ত্রকে আমার হৃদয়ে ধারণ করে পথ চলতে শুরু করেছিলাম প্রায় ৫ বছর আগে। আগামী ২১শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের ৫ বছর পূর্তি হবে। এরই মধ্যে আমরা ৪২০টি পর্ব শেষ করেছি। এবং সাম্প্রতিককালে আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা একাধিক টক শো করেছি ভার্চুয়ালি, এই লাইভ অনুষ্ঠানে। এবং শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের অনেকগুলো পর্ব আমরা ধারাবাহিকভাবে করেছি। এরই মধ্যে আমাকে যারা নবীনগরের কথা নিয়মিত দর্শক, তাদের অনেকেই, আমার বন্ধু-বান্ধবদের মধ্যে অনেকেই পার্সোনালি আমাকে ইনবক্সে লিখে কিংবা আবার টেলিফোনে বলেছেন যে, "গৌরাঙ্গদা বা দোস্ত, নবীনগরে যে ১৫৪টি কেন্দ্রে যেই ভোটটি হলো, আপনারা তো একটা সামারি করে একটা নির্বাচনের রেজাল্ট আ তুলে ধরেছেন কিংবা রিপোর্ট করেছেন। পুরো ১৫৪টি ভোট কেন্দ্রের রেজাল্ট কি একটা রিপোর্ট করা যায় না?" আসলে বিষয়টি নিয়ে আমি ভাবছিলাম বেশ কিছুদিন যাবৎ, মানে নির্বাচনের পর থেকে। আজকে প্রায় ৪ দিন। কিন্তু এত বড় রিপোর্ট কোনো ন্যাশনাল পত্রিকায় ধরানোও কঠিন। কারণ ১৫৪টি কেন্দ্রের ফলাফল, বিশেষ করে অন্তত ১ম এবং ২য়, আ বা যদি বলি এটি ৩য়, যেহেতু ত্রিমুখী নির্বাচন হয়েছে, এটি কখনো সম্ভব না। আবার লিখতে গিয়ে দেখলাম যে অনেক বড় আ লম্বা রিপোর্ট হয়ে যাচ্ছে। সে কারণেও রিপোর্ট লেখাটা আমার জন্য একটু অনেকটা কি বলবো অলসতা। পরে আজকে ভেবে নিলাম যে না, যেহেতু আমি মাঝখান দিয়ে বেশ কিছু আ সমসাময়িক সর্বশেষ নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আসলে নবীনগরে ১৫৪টি ভোট কেন্দ্রের ফলাফল কে কত কোন কেন্দ্রে ভোট পেলেন সেটি আসলে তুলে ধরবার সময় পাইনি। তো আজকে আমি এই বিষয়টির উপর স্পেশালি একটু ধীরে সুস্থে আপনাদের সামনে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল তুলে ধরার চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি যে নবীনগরের কথার যারা নিয়মিত দর্শক, তারা এটি আমাদের আর্কাইভে কিংবা এটি ইয়েতে থেকে যাবে রেকর্ডে। নিশ্চয়ই এটি ভবিষ্যতেও যদি কেউ নবীনগরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন কেন্দ্রে কে কতটা ভোট পেয়েছেন সেটি আপনারা দেখতে চাইলে এটি খুব সহজেই জানতে পারবেন। এজন্যই মূলত, যদিও আমার গলায় একটু ব্যথা, আজকেই একটি ওষুধও এনেছি, রোভাস খাচ্ছি। আ একটু ক্ষমা করবেন, হয়তোবা মাঝে, মাঝে একটু খুসখুসে কাশি আসতে পারে। এবং পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের একমাত্র যিনি আলোচক, এই কেন্দ্রের ফলাফলের উপর যদি কোন ধরনের বিশ্লেষণ করবার সুযোগ থাকে, এবং আমার যেটি মনে হয় যে হাড্ডাহাড্ডি যেই লড়াইয়ের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর এই আসনে যিনি জয়লাভ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আ বিএনপি থেকে এখানকার উপজেলা সভাপতি জনাব অ্যাডভোকেট এম এ মান্নান। মান্নান ভাই এই মুহূর্তে ঢাকায় আছেন। আপনারা জানেন যে কাল তিনি ওথ নিচ্ছেন, অর্থাৎ শপথ নেবেন, এবং কালকেই বিকেলে নতুন সরকার গঠিত হবে, যেখানে বিএনপির চেয়ারম্যান আ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। সবার নজর এখন সেদিকে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে সরকার গঠন হওয়ার পর আমরা আবার অন্য অ্যাঙ্গেলে, অন্য বিষয়ের উপর হয়তো টক শো শুরু করব। নবীনগর ১৫৪টি ভোট কেন্দ্রের ফলাফল হয়তো আর আমার লেখা, বলা কিংবা আ পত্রিকায় দেওয়ার সুযোগ থাকবে না। সেজন্যই আজকের দিনটি আমি, যদিও নির্বাচনের পর কালকে যেহেতু ওথ হচ্ছে, রাষ্ট্র কর্তৃক নতুন একটি সরকার গঠিত হচ্ছে, সেই বিষয়টির উপর হয়তো আমরা আগামীকাল আলোচনা করব বা আজকে করবার কথা ছিল। কিন্তু আমি আজকে নবীনগরের ১৫৪টি ভোট কেন্দ্রের আ কে কত ভোট পেলেন, অন্তত ১ম, ২য়, ৩য় কারা হলেন সেটি আমি ধীরে, ধীরে বলবার চেষ্টা করছি। একটু সময় চেয়ে নিচ্ছি। আ আমাদের সঙ্গে এ বিষয়ে বিশ্লেষণ করবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব আহমেদ ফরহাদ, যিনি একজন নির্বাচন বিশ্লেষক।
এবং একজন এনজিও কর্মকর্তা, আমাদের নবীনগরের গোপালপুরের সন্তান, যিনি সিলেটের মৌলভীবাজার জেলায় কর্মরত আছেন একটি এনজিওতে। আহমেদ ফরহাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ইতিমধ্যেই নবীনগরের কথা দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। খুব তথ্যবহুল আলোচনা করেন এবং খুবই অসাধারণ বিশ্লেষণ করেন। প্রিয় দর্শক, আমি আমার হাতে জাতীয় সংসদ নির্বাচন ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া ৫ প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ভোট গণনার ফলাফলের পুরো বিবরণীটি আমি একটু একটু পড়বার চেষ্টা করব এবং আহমেদ ফরহাদ ভাই এই ফলাফলের উপর নিশ্চয়ই একটু বিশ্লেষণ কিংবা তার নিজস্ব মতামত আজকে তুলে ধরবেন। ১৫৪টি কেন্দ্রের প্রথমেই দেখতে পাচ্ছি যে আমার কাছে যে শীটটি দেওয়া হয়েছে এখানকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেখানে প্রথম কেন্দ্রটির নাম হচ্ছে বড়াইল উচ্চ বিদ্যালয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৭১৫ ভোট পেয়ে প্রথম হয়েছে রিকশা, ৪৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে ফুটবল এবং ৩৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছে ধানের শীষ। এরপরে হচ্ছে বড়াইল হুসাইনিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেটিতে প্রথম হয়েছে ৪১১ ভোট পেয়ে, দুঃখিত ৪৪১ ভোট পেয়ে ফুটবল, দ্বিতীয় হয়েছে ৩৫৪ ভোট পেয়ে রিকশা এবং তৃতীয় হয়েছে ধানের শীষ ২১৭ ভোট পেয়ে। এরপর খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়েছে ৩০৬ ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে ৩০০ ভোট পেয়ে রিকশা এবং তৃতীয় হয়েছে ২৬৭ ভোট পেয়ে ফুটবল। জালসুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম হয়েছে ধানের শীষ ৭৫৭ ভোট পেয়ে, দ্বিতীয় হয়েছে ৪৪৮ ভোট পেয়ে এবং তৃতীয় ফুটবল ৩৯১ ভোট পেয়ে, আর দ্বিতীয় হচ্ছে রিকশা। এরপরের কেন্দ্র হচ্ছে গুসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হয়েছে ৭৭৫ ভোট পেয়ে, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুটবল ৬১৭ ভোট এবং তৃতীয় রিকশা ৩৮৮ ভোট। এর পরের কেন্দ্রটি হচ্ছে চরগুসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে ৯১০ ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে ৬৫৭ ভোট পেয়ে ফুটবল এবং তৃতীয় হয়েছে ৪৯৪ ভোট পেয়ে রিকশা। এর পরের কেন্দ্রটি হচ্ছে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট ৯৭৭, দ্বিতীয় প্রাপ্ত ভোট ৫৬১, রিকশা এবং তৃতীয় হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট ৪০৫। এরপর কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম হয়েছে ধানের শীষ ৪৪২ ভোট পেয়ে, তারপর দ্বিতীয় হয়েছে ৩৯৪ ভোট পেয়ে ফুটবল এবং তৃতীয় হয়েছে ১৬৪ ভোট পেয়ে রিকশা। পরের কেন্দ্রটি হচ্ছে কেদারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ৫২১ ভোট পেয়ে ধানের শীষ, কেদারখোলায় দ্বিতীয় হয়েছে ৩৮৭ ভোট পেয়ে ফুটবল এবং তৃতীয় হয়েছে ১২৯ ভোট পেয়ে রিকশা। এরপর বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথম হয়েছে ৪৭৬ ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে ২০৩ ভোট পেয়ে ফুটবল এবং তৃতীয় হয়েছে ১৭০ ভোট পেয়ে রিকশা। যদিও এই কেন্দ্রগুলো মূলত রিকশার যিনি প্রতীক পেয়েছিলেন আমজাদ হোসেন আশরাফি তার এলাকায়, কিন্তু তিনি কিন্তু তার নিজের এলাকায় খুব একটা ভালো করতে পারেননি। এর পরের কেন্দ্রটি হচ্ছে বীরগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটিও আমজাদ হোসেন আশরাফির এলাকা। সেখানে প্রথম হয়েছেন যথারীতি ধানের শীষ ৫০৫ ভোট প্রাপ্ত ভোটের সংখ্যা, তারপর দ্বিতীয় হয়েছেন রিকশা
এবং তৃতীয় ফুটবল 219 ভোট, এবং দ্বিতীয় যিনি হয়েছেন রিক্সা, তার প্রাপ্ত ভোট হচ্ছে 230। এর পরের কেন্দ্রটি হচ্ছে দুর্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটিও উত্তরাঞ্চলের। সেখানে প্রথম হয়েছে 678 ভোট পেয়ে ফুটবল, দ্বিতীয় হয়েছে 500 ভোট পেয়ে ধানের শীষ, এবং তৃতীয় হয়েছে রিক্সা ভোট পেয়ে 200, দুঃখিত, রিক্সায় ভোট পড়েছে 266। অর্থাৎ এই কেন্দ্রে এই প্রথম ফুটবল প্রতীক নিয়ে জয়লাভ করেছে। পরের কেন্দ্রটি হচ্ছে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 352, দুঃখিত 302 সম্ভবত। তারপর দ্বিতীয় হয়েছে 288 ভোট পেয়ে ধানের শীষ, এবং তৃতীয় হয়েছে রিক্সা প্রতীকের যার প্রাপ্ত ভোট 194। আমি একটু সময় নিচ্ছি, ফরহাদ ভাই, আপনি একটু ধৈর্য ধরবেন, কারণ এই ভোটের রেজাল্ট গুলি আসলে আমাকে বহু মানুষ ফোন করেছে একটু রিপোর্ট করবার জন্য, যেহেতু এত লম্বা রিপোর্ট করা খুবই কঠিন কাজ, যে কারণে আজকে মূলত টক শোতে আসা। এর পরের কেন্দ্রটি হচ্ছে নজর দৌলত সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে 619 ভোট পেয়ে প্রথম হয়েছে ধানের শীষ, দ্বিতীয় স্থান পেয়েছে 279 ভোট পেয়ে ফুটবল, এবং 190 ভোট পেয়ে তৃতীয় হয়েছে রিক্সা। এটিও উত্তরাঞ্চলের একটি কেন্দ্র, যেখানে রিক্সা তৃতীয় হয়েছে তার এলাকায়। তারপর গৌরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটিতে প্রথম হয়েছে 844 ভোট পেয়ে রিক্সা, যার এলাকার আমজাদ হোসেন আশরাফি, তার নিজের এলাকা সেটি, এবং দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 529, এবং তৃতীয় হয়েছে 325 ভোট পেয়ে ফুটবল। লক্ষ্মীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় উত্তরাঞ্চলের আরেকটি কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে 963 ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে রিক্সা, যার প্রাপ্ত ভোট 734, এবং তৃতীয় যার প্রাপ্ত ভোট 282 ফুটবল। এর পরের কেন্দ্রটি হচ্ছে কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 964, দ্বিতীয় স্থান রিক্সা, প্রাপ্ত ভোট 930, এবং তৃতীয় যিনি হয়েছেন তিনি হচ্ছেন কাজী নাজমুল হোসেনের সেই ফুটবল, প্রাপ্ত ভোট 551। পরের কেন্দ্র থানারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যথারীতি প্রথম হয়েছে 398 ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে ফুটবল 372 ভোট, এবং তৃতীয় 239 ভোট পেয়ে রিক্সা। পরের কেন্দ্র হচ্ছে গাজীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ধানের শীষ, প্রাপ্ত ভোট 431, দ্বিতীয় রিক্সা, প্রাপ্ত ভোট 258, এবং তৃতীয় 121 ভোট পেয়ে ফুটবল। উত্তরাঞ্চলের এরপরের কেন্দ্রটি দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে যথারীতি আবারও প্রথম হয়েছে 752 ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 692, এবং তৃতীয় হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 167। তারপর আমাদের আশরাফি ভাইয়ের যে বাড়ি, যেখানে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানটাই প্রথম হয়েছেন যথারীতি, তার বাড়ি যেহেতু সেখানে, তিনি 808 ভোট পেয়ে প্রথম হয়েছেন, এবং দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 208, তৃতীয় হয়েছেন মাত্র 26 ভোট ফুটবল। এর পরের কেন্দ্রটির নাম হচ্ছে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 617, দ্বিতীয় 448 ভোট পেয়ে ফুটবল, এবং 266 ভোট পেয়ে তৃতীয় রিক্সা। এর পরের একই কেন্দ্র নিচতলা, অর্থাৎ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি আগে ছিল উপরে, নিচতলার ভোটের ফলাফল হচ্ছে প্রথম 769 ভোট পেয়ে ধানের শীষ, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 417,
এবং তৃতীয় রিক্সা, প্রাপ্ত ভোট ৩৮৭। এর পরের কেন্দ্রটি আমরা চলে আসি আবার আরেকটি ইউনিয়ন, যেটি আমাদের বিদ্যাপুর, সেটি হচ্ছে চরিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছেন আমাদের মোহাম্মদ আব্দুল মান্নান, অর্থাৎ যিনি আমাদের মাননীয় সাংসদ নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৪১২। দ্বিতীয় হচ্ছেন ৩৪৪, প্রতীক রিক্সা। তৃতীয় ফুটবল, প্রাপ্ত ভোট ৩১০। এর পরে হচ্ছে কুড়িঘর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে রিক্সা, যেটি আমাদের আমজাদ হোসেন, যেই আশরাফি ভাই সম্ভবত তার সেখানে মামার বাড়ির এলাকা সেটি, তিনি সেখানে প্রথম হয়েছেন ৫৫৪ ভোট। এবং দ্বিতীয় হয়েছে ফুটবল, যেটি ৪৬৫ ভোট। এবং তৃতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট হচ্ছে ৪৪৯। এবার হচ্ছে একটু ভিন্ন রেজাল্ট, সেটি হচ্ছে কুড়িঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগেরটি ছিল কুড়িঘর উচ্চ বিদ্যালয়, এবার কুড়িঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এই প্রথম, যার নামটি, তিনি হচ্ছেন নজরুল ইসলাম নজু, যার প্রতীক ছিল হাত পাখা। তার প্রাপ্ত ভোট হচ্ছে ৫৫৭। দ্বিতীয় হয়েছেন রিক্সা, আমাদের আশরাফি ভাই, যার প্রাপ্ত ভোট ৪৭০। এবং তৃতীয় হচ্ছে ফুটবল, যার প্রাপ্ত ভোট ৩১০। অর্থাৎ এখানে ধানের শীষ চতুর্থ হয়েছে। এটি একটি ব্যতিক্রমী ভিন্ন রেজাল্ট। তারপরের কেন্দ্রটি হচ্ছে আমাদের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একেবারে শেষ সীমানা নবীনগরের। সেখানে প্রথম হয়েছে ৪৯২ ভোট পেয়ে ধানের শীষ। দ্বিতীয় হয়েছে ৩২৫ ভোট পেয়ে ফুটবল। এবং তৃতীয় ৩২১ ভোট পেয়ে রিক্সা। এর পরের কেন্দ্রটির নাম হচ্ছে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ৩৭৭ ভোট পেয়ে ফুটবল। দ্বিতীয় ৩২৭ ভোট পেয়ে রিক্সা। এবং তৃতীয় ৩২২ ভোট পেয়ে ধানের শীষ। পরের কেন্দ্রের নাম হচ্ছে নান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার প্রাপ্ত ভোট হচ্ছে ৫৪৩। যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন কাজী নাজমুল হোসেন, যার প্রতীক ফুটবল। তৃতীয় রিক্সা, প্রাপ্ত ভোট ২৫৬। তৃতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট ২৫৩। খুবই কম্পিটিশন, ৫৩ এবং ৫৬, মাত্র ৩ ভোটের ডিফারেন্স। এর পরের কেন্দ্রটি হচ্ছে রুদ্রাক্ষর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ৪২২ ভোট পেয়ে প্রথম হয়েছে ধানের শীষ। দ্বিতীয় ২৬৫ ভোট পেয়ে ২৬৫ মানে ২৬৫ ফুটবল। এবং তৃতীয় ১৪৮ ভোট পেয়ে রিক্সা। পরের কেন্দ্র হচ্ছে নাটঘর উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট ৪৬৪। এখানে আবার দ্বিতীয় হয়েছে আমাদের হাত পাকা, অর্থাৎ নজরুল ইসলাম নজু, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবং তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট ৩৮৪। এটি কিন্তু নাটঘর উচ্চ বিদ্যালয়, যেখানে ধানের শীষ তৃতীয় হয়েছে। পরের কেন্দ্র সেটি হচ্ছে নাটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রথম হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট হচ্ছে ৫১৬। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট ৩০৮। এখানে হাত পাখা, অর্থাৎ নজরুল ইসলাম নজুর, তিনি ২৪১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। পরের কেন্দ্র হচ্ছে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে বিশাল ভোট, অর্থাৎ ১৪২৫ ভোট পেয়ে ধানের শীষ প্রথম। দ্বিতীয় হয়েছে ৮৯৫ ভোট পেয়ে ফুটবল। তৃতীয় হয়েছে রিক্সা, ২৫৯ ভোট পেয়ে। পরের কেন্দ্রের নাম হচ্ছে বুধাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি আসলে ভদ্রগাছা বলে আমরা জানতাম, কিন্তু এখানে আঞ্চলিক নামটি ছাপা হয়েছে। সেখানে প্রথম হয়েছে ফুটবল, বিশাল ভোট ১১০০।
তারপর দ্বিতীয় হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট 250। এখানে আবার ধানের শীষ তৃতীয় হয়েছে, যার প্রাপ্ত ভোট হচ্ছে 200। বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়েছে আবারও ফুটবল, যার প্রাপ্ত ভোট 674। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 558। তৃতীয় প্রাপ্ত ভোট 472 নিয়ে রিকশা। পরের কেন্দ্র বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবলের কাজী নাজমুল হোসেন তাপস, যিনি পরাজিত হয়েছেন। দ্বিতীয় হয়েছে 434 ভোট নিয়ে ধানের শীষ, এবং তৃতীয় হয়েছে 390 ভোট নিয়ে রিকশা। পরের কেন্দ্রের নাম হচ্ছে গড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 593। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 555 অর্থাৎ 555। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 443। পরের কেন্দ্র টিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে বিপুল ভোট পেয়েছেন ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 1039 প্রথম হয়েছে। দ্বিতীয় হচ্ছে ফুটবল, প্রাপ্ত ভোট 814, এবং তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 377। পরের কেন্দ্রের নাম হচ্ছে ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 520। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 241, এবং তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 130। ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে ধানের শীষ তৃতীয় হয়েছে। এবার হচ্ছে ছিনামাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 412। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 284। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট মাত্র 49। পরের কেন্দ্র আলিমউদ্দিন জোবেদা কলেজ, কাইতলা। প্রথম হয়েছে 808 ভোট পেয়ে ধানের শীষ। দ্বিতীয় হয়েছে 474 ভোট পেয়ে ফুটবল। তৃতীয় হয়েছে 323 ভোট পেয়ে রিকশা। পরের কেন্দ্র কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়, সেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ধানের শীষ, 726 ভোট পেয়ে। দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 493। তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 322। এরপরে হচ্ছে কাইতলা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে যথারীতি 672 ভোট পেয়ে প্রথম হয়েছে ধানের শীষ। দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 444। তৃতীয় 199 ভোট রিকশা। অর্থাৎ কাইতলায় মোটামুটি সব কেন্দ্রেই প্রথম হয়েছে ধানের শীষ। এরপরেরটিও কাইতলা গোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানেও প্রথম হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 832। দ্বিতীয় হয়েছে 321 ভোট পেয়ে ফুটবল, অনেক ডিফারেন্ট ভোটের সংখ্যা, 832 এবং 321। তৃতীয় হয়েছে রিকশা, 280 ভোট। পরের কেন্দ্র বারোয়াউলিয়া সিনিয়র মাদ্রাসা, ব্রাহ্মণহাটা। এবার প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 577। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 465। ধানের শীষ এবার তৃতীয় হয়েছে, প্রাপ্ত ভোট 407। এবার ব্রাহ্মণহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 576। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ধানের শীষ এবং রিকশা দুজন সমান ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, প্রাপ্ত ভোট দুজনেরই 490। এর পরের কেন্দ্রটির নাম হচ্ছে কুনাউর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 841। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 586, এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট মাত্র 89। পরের কেন্দ্র নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়,
যেখানে প্রথম হয়েছে এবার ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 563। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 331। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 250। পরের কেন্দ্র নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 568। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 385। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 299। এর পরের কেন্দ্র হচ্ছে ঐতিহ্যবাহী বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে বিপুল ভোটের রিকশা। 11 দলীয় জোটের যিনি প্রার্থী ছিলেন আমজাদ হুসাইন আশরাফি, তার ভোটের সংখ্যা হচ্ছে 1113। বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে দ্বিতীয় হয়েছে অর্ধেকেরও কম ভোট পেয়ে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 595। এবং তৃতীয় হয়েছে প্রায় সমান সংখ্যক 506 ভোট পেয়ে ফুটবল। পরেরটি হচ্ছে বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় নতুন ভবন, সেখানেও প্রথম হয়েছে যথারীতি রিকশা 957 ভোট পেয়ে। দ্বিতীয় হয়েছে ধানের শীষ 619 ভোট পেয়ে, এবং তৃতীয় ফুটবল 585 ভোট পেয়ে। মোটামুটি একই রকম রেজাল্ট বিদ্যাকূটের দুটো কেন্দ্রে। তারপর একই ইউনিয়নের মেরকোটা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 845। দ্বিতীয় রিকশা, প্রাপ্ত ভোট 843। তৃতীয় ধানের শীষ 735। একেবারে রমরমা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মেরকোটাতে, ত্রিমুখী। তার পরের কেন্দ্র ঠিক পাশেরই শ্যামন্তঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 773। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 579। এবং তৃতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 476। পরের কেন্দ্র উরকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিও বিদ্যাকূট ইউনিয়নে পড়েছে, যার 801 ভোট পেয়ে প্রথম হয়েছে ধানের শীষ। দ্বিতীয় হয়েছে ফুটবল 475 ভোট পেয়ে, এবং তৃতীয় হয়েছে রিকশা 177 ভোট পেয়ে। পাশের আরেকটি কেন্দ্র আছে মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 806। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 479। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 165। পরের কেন্দ্রের নাম হচ্ছে ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশেরই আরেকটি কেন্দ্র বিদ্যাকূটের, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 521। খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 465। এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 234। এরপরের কেন্দ্রের নাম হচ্ছে ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 921 ভোট পেয়ে প্রথম হয়েছে ধানের শীষ। দ্বিতীয় হয়েছে রিকশা 647 ভোট, এবং তৃতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 519। পরের কেন্দ্র শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 755। দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 622। এবং তৃতীয় প্রাপ্ত ভোট 135। পরের কেন্দ্র শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নিচতলা, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 855। দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 588। এবং তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 164। পরের কেন্দ্রের নাম হচ্ছে বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার 851 ভোট নিয়ে প্রথম হয়েছে ফুটবল। দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 842, মানে 9 ভোট কম পেয়েছে মাত্র ধানের শীষ। আর তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 234। এরপরেরটি হচ্ছে কণিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে 590 ভোট পেয়ে ধানের শীষ। দ্বিতীয় হয়েছে 572 ভোট পেয়ে ফুটবল, এবং
তৃতীয় হয়েছে 346 ভোট পেয়ে রিকশা। একই গ্রামের কণিকারা উচ্চ বিদ্যালয় আরেকটি কেন্দ্র, যেখানে যথারীতি আবারও প্রথম হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 715। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 485 এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 323। পরের কেন্দ্র মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুরে যে ইউনিটি কেন্দ্রটি, সেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, যার প্রাপ্ত ভোট 693, দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 495, তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 200। পরের কেন্দ্র মিরপুর উচ্চ বিদ্যালয়, যার প্রথম হয়েছে আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 798, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 504, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 259। পরের কেন্দ্রের নাম হচ্ছে ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটিও শিবপুরে। যথারীতি আবারও প্রথম হয়েছেন কাজী নাজমুল হোসেন তাপস, যার প্রতীক ছিল ফুটবল, যিনি পরাজিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট 576, দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 491 এবং তৃতীয় যার প্রাপ্ত ভোট 212, অর্থাৎ রিকশা। প্রিয় দর্শক, এর পরের কেন্দ্রটি হচ্ছে ওয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও ফুটবল প্রথম হয়েছে, প্রাপ্ত ভোট 616, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 487, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 228। এবার নবীনগর পৌরসভার কয়েকটি কেন্দ্রের ভোটের ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আলমনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমনগরের এবার রেজাল্ট নিয়ে কিন্তু বেশ চমক দেখিয়েছে আলমনগরের ভোটাররা। আলমনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম হয়েছে রিকশা, সবাইকে তাক লাগিয়ে দিয়েছে যে রেজাল্ট, যেখানে প্রাপ্ত ভোট হচ্ছে 461, রিকশা। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 432 এবং তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 220। আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল, প্রথম হয়েছে যথারীতি রিকশা, 591 ভোট, দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 512 এবং ফুটবল হয়েছে তৃতীয়, যার প্রাপ্ত ভোট 224। নবীনগর সদরের নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি সদরের একটি একেবারে পশ্চিম পাড়ায় যেই কেন্দ্রটি খুবই আলোচিত কেন্দ্র, সেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 670, দ্বিতীয় হয়েছে 549 ভোট পেয়ে ফুটবল এবং তৃতীয় রিকশা, 506 ভোট। 670, 549, 536, খুবই হাড্ডাহাড্ডি লড়াই। এটি নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় তলা, অর্থাৎ আরেকটি কেন্দ্র একই স্কুলে। প্রথম হয়েছে যথারীতি ধানের শীষ, প্রাপ্ত ভোট 700, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 641। ফরহাদ ভাই, আপনি ভোটগুলি একটু শোনেন, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সদরে। তৃতীয় হয়েছে রিকশা, 607 ভোট পেয়ে, অর্থাৎ 700, 641, 607। এটি হচ্ছে পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্র। এবার নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেটিও প্রপারে, সেটিও প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 723, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 483, তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 467। এবার নবীনগর করিমশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, একেবারে শেষ সীমানায় যেটি নদী তীরে, সেটি হচ্ছে, এখানেও প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 661, দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট হচ্ছে 477 এবং রিকশা তৃতীয়, প্রাপ্ত ভোট হচ্ছে 431। নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, একেবারে আমার বাড়ির পাশে যে কেন্দ্রটি, যেটি সবচেয়ে আলোচিত সবসময় থাকে এবং এই কেন্দ্রটির দিকেই সকলের নজর থাকে, এটি হচ্ছে আমাদের প্রপারের একেবারে মূল কেন্দ্র। সেখানেও প্রথম হয়েছে 505 ভোট পেয়ে
ধানের শীষ, দ্বিতীয় হয়েছে 419 ভোট পেয়ে ফুটবল, তৃতীয় হয়েছে রিক্সা প্রতীকে 276 ভোট পেয়ে। পরের কেন্দ্র নবীনগর পৌরশহরের ভিতরে মাঝিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, যেখানে ভোটের সংখ্যা হচ্ছে 605। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, ভোটের সংখ্যা 485। এবার রিক্সাকে টপকে তৃতীয় হয়েছে 194 ভোট পেয়ে হাত পাখা, অর্থাৎ কাজী দুঃখিত নজরুল ইসলাম নজু। আর রিক্সা মাত্র 121 ভোট, 194 আর 121 ভোট পেয়ে চতুর্থ হয়েছে। পরের কেন্দ্রটির নাম হচ্ছে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি মূলত যিনি এমপি নির্বাচিত হয়েছেন আমাদের অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, তার কেন্দ্র, তিনি সেখানে প্রথম হয়েছেন। তার প্রাপ্ত ভোট 1531। দ্বিতীয় হয়েছেন 483 ভোট পেয়ে ফুটবল, তৃতীয় রিক্সা, যার প্রাপ্ত ভোট 470। পরের কেন্দ্র ঠিক পাশেই নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা, যেখানে প্রথম হয়েছে আবার ফুটবল, অর্থাৎ তার প্রাপ্ত ভোট 628। 4 গ্রামের একটি অন্যতম কেন্দ্র এটি। এখানে দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 538, এবং তৃতীয় রিক্সা, প্রাপ্ত ভোট 475। পরের কেন্দ্র ঠিক পাশেই নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিও পৌরসভার ভেতরে। প্রথম হয়েছে এবারও ফুটবল। 4 গ্রামের এই ভোট কেন্দ্রগুলি নিয়ে অনেক আলোচনা আমরা শুনেছি। এখানেও ফুটবল প্রথম হয়েছে, যার প্রাপ্ত ভোট 602, এবং ধানের শীষ পেয়েছে সেখানে 528 ভোট, দ্বিতীয় হয়েছে 602 আর 528। তৃতীয় হয়েছে যথারীতি রিক্সা, যার প্রাপ্ত ভোট হচ্ছে 409। আর কয়েকটি কেন্দ্র আছে। এবার ভোলাচং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট হচ্ছে 858। দ্বিতীয় হয়েছে 483 ভোট পেয়ে ধানের শীষ, আর হাত পাখা ইসলামী আন্দোলনের আমাদের নজু ভাই, তিনি পেয়েছেন 140 ভোট পেয়ে তৃতীয়। এখানে রিক্সা মাত্র 99 ভোট পেয়েছে, তিনি চতুর্থ হয়েছেন। পরের কেন্দ্র হচ্ছে ভোলাচং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 675। ধানের শীষ দ্বিতীয় হয়েছে, প্রাপ্ত ভোট 491। এখানেও তৃতীয় হয়েছে হাত পাখার যিনি নজু ভাই, 157 ভোট, আর 15 ভোট পেয়ে চতুর্থ হয়েছে আমাদের রিক্সা। পরের কেন্দ্রের নাম হচ্ছে ভোলাচং উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, অর্থাৎ 622 ভোট পেয়ে প্রথম ফুটবল, দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 420, তৃতীয় রিক্সা 312 ভোট। ভোলাচং উচ্চ বিদ্যালয় আরেকটি ভবন দক্ষিণ পাশের একই কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 623, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 591, তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 324। মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভবত এটি রসুল্লাবাদ ইউনিয়নে, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 634, মাত্র 1 ভোট কম পেয়ে 633। ফরহাদ ভাই খেয়াল করেন, সেখানে দ্বিতীয় হয়েছে ফুটবল। 634 প্রথম, 633 দ্বিতীয়, মাত্র 1 ভোট কম পেয়েছে, এবং তৃতীয় হচ্ছে 550 ভোট পেয়ে রিক্সা। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রসুল্লাবাদের মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। না, সরি, এটি রসুল্লাবাদ না, আমি দুঃখিত, এক্সট্রিমলি সরি। এটি মহল্লা হচ্ছে আমাদের বগডোরের পাশের যে গ্রামটি, এটি খুবই আলোচিত গ্রাম। এরপরের গ্রামটির নাম হচ্ছে বগডোহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, 600 ভোট। একই ভোট পেয়েছে আবার রিক্সা, সেখানেও 600 ভোট, অর্থাৎ দুজনই প্রথম হয়েছেন। এবং তৃতীয় স্থান পেয়েছেন 514 ভোট পেয়ে ধানের শীষের যিনি আমাদের এমপি হয়েছেন শ্রদ্ধেয় মান্নান ভাই। এখানে কিন্তু খুব মজার,
একটু একটু নোট রাখেন, আপনার কথা বলতে সুবিধা হবে। বকডহর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় 600 ভোট পেয়েছে ফুটবল, একই ভোট রিক্সা, সেখানে ধানের তৃতীয় 514 ভোট। বকডহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি কেন্দ্র যেখানে প্রথম হয়েছে এবার ধানের শীষ 824 ভোট পেয়ে, দ্বিতীয় হয়েছে ফুটবল যার প্রাপ্ত ভোট 604 এবং তৃতীয় হয়েছে রিক্সা প্রাপ্ত ভোট 529। চল্লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি নবীনগর পশ্চিম ইউনিয়ন, সেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 1004, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 884 এবং তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 405। সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, এটি নবীনগর পশ্চিম ইউনিয়নে, সেখানে প্রথম হয়েছে এবার ধানের শীষ, প্রাপ্ত ভোট 789, দ্বিতীয় হয়েছে এবার আমাদের রিক্সা, প্রাপ্ত ভোট 662, তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 520। ঠিক পাশের কেন্দ্র লাপাং সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীনগর পশ্চিম ইউনিয়নের, সেখানে প্রথম হয়েছে আবারও ধানের শীষ, প্রাপ্ত ভোট 623 এবং দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 535 এবং তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 323। চিত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে এটিও নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক পশ্চিম ইউনিয়নের একটি কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে আবারও ধানের শীষ, প্রাপ্ত ভোট 633, দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 457, তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 181। পরের কেন্দ্র ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার রিক্সা, প্রাপ্ত ভোট 489, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 456, তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 309। পরের কেন্দ্র গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনার নিজের গ্রাম, নিশ্চয়ই আপনি জেনেছেন, তারপরও আবারও বলি যে গোপালপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট হচ্ছে 537, দ্বিতীয় হয়েছে ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়, 501 এবং তৃতীয় হয়েছে রিক্সা, যার প্রাপ্ত ভোট 357। গোপালপুর উচ্চ বিদ্যালয় আপনার এলাকার আরেকটি ভোট কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ধানের শীষ, প্রাপ্ত ভোট 684, দ্বিতীয় হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 475 এবং তৃতীয় হয়েছে রিক্সা, যার প্রাপ্ত ভোট 444 অর্থাৎ 444। পরের কেন্দ্র আপনার ঠিক পাশেই, বাড়ির পাশে রেজতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 379, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 347, খুবই কাছাকাছি, এবং তৃতীয় 273 রিক্সা। পরের কেন্দ্র শ্রীরামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনার ইউনিয়ন, যেখানে যথারীতি আবারও প্রথম হয়েছে 832 ভোট পেয়ে রিক্সা, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 663, তৃতীয় রিক্সা 528। পরের কেন্দ্র শ্রীরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবারও ধানের শীষ প্রথম হয়েছে, প্রাপ্ত ভোট 624, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 570 এবং তৃতীয় 489 ভোট পেয়ে রিক্সা। পরের কেন্দ্র দড়ি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবার প্রথম হয়েছে আবার রিক্সা, যার প্রাপ্ত ভোট হচ্ছে 470, দ্বিতীয় হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 439, এবার ধানের শীষ হয়েছে তৃতীয়, যার প্রাপ্ত ভোট হচ্ছে 265। এটি দড়ি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ধানের শীষ তৃতীয় হয়। পরের কেন্দ্র হচ্ছে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে 939 ভোট পেয়ে ফুটবল, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 720 এবং তৃতীয় হয়েছে রিক্সা 337 ভোট। পরের কেন্দ্র ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে যথারীতি আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 868, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 556, তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 311। পরের কেন্দ্র ইব্রাহিমপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, যার প্রাপ্ত ভোট 655, দ্বিতীয় হয়েছে 416 ভোট পেয়ে
ধানের শীষ, তৃতীয় হচ্ছে রিকশা, যার প্রাপ্ত ভোট 205। ইব্রাহিমপুর ইউনিয়নের আরেকটি কেন্দ্রের নাম হচ্ছে জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট 356, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 340, এবং তৃতীয় হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 253। এবার আরেকবার প্রথম হয়েছে আমাদের হাত পাখা নিয়ে নজরুল ইসলাম নজু ভাই, যার প্রাপ্ত ভোট হচ্ছে মাত্র 197। বাসিতপুর কেন্দ্রে 197 ভোট পেয়ে তিনি প্রথম, এবং ধানের শীষ দ্বিতীয় 158 ভোট পেয়ে, এবং তৃতীয় ফুটবল মাত্র 39, আর 38 ভোট পেয়েছিল আমজাদ ভাই, মানে রিকশা চতুর্থ। এটি হচ্ছে ইব্রাহিমপুরের বাসিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর কাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রথম হয়েছে ধানের শীষ 206 ভোট, দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 163, তৃতীয় হয়েছে হাত পাখা, অর্থাৎ মাত্র 36 ভোট পেয়ে, সেখানে 34 ভোট পেয়ে রিকশা হয়েছে চতুর্থ। পরের কেন্দ্রের নাম হচ্ছে কাজেল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 648, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 390, এবং তৃতীয় 314 ভোট পেয়ে আমজাদ হোসেন রিকশা। শিকানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 384, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 322, দুঃখিত, 322, এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 293। এটি হলো শিকানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরের কেন্দ্র হচ্ছে চুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলি হচ্ছে সাতমোড়া ইউনিয়নের। সেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 596, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 441, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 343। পরের কেন্দ্র চেরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 344, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 275, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 109। এর পরের কেন্দ্র হচ্ছে চেচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি সাতমোড়াতেই। সেখানে প্রথম হয়েছে যথারীতি ফুটবল, প্রাপ্ত ভোট 394, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 210, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 196। পরের কেন্দ্র সাতমোড়া উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে বিপুল ভোট পেয়েছে সাতমোড়া উচ্চ বিদ্যালয়ে ফুটবল, যার প্রাপ্ত ভোট 1136, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 662, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 392। পরের কেন্দ্র লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে এবার রিকশা রসুল্লাবাদের, প্রাপ্ত ভোট 444, দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 367, এবার ধানের শীষ তৃতীয়, প্রাপ্ত ভোট 223। কালঘোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগুলো হচ্ছে রসুল্লাবাদ ইউনিয়নে, প্রথম হয়েছে এবার রিকশা কালঘোড়াতে, যেখানে প্রাপ্ত ভোট 539, দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 516, একেবারে হাড্ডাহাড্ডি, তৃতীয় 426 রিকশা। রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়, যেটিতে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 771, দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 725, 771 এবং 725, তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 620। রসুল্লাবাদের কেন্দ্রে একদম মারমার কাটকাট, এত কম্পিটিশন। পরের কেন্দ্রটি হচ্ছে রসুল্লাবাদ দাখিল মাদ্রাসা, যেখানে প্রথম হয়েছে 693 ভোট পেয়ে ধানের শীষ, তৃতীয় হচ্ছে ফুটবল, প্রাপ্ত ভোট 685, 693 আর 685, চিন্তা করেন মাত্র 8 ভোটের ডিফারেন্স। তৃতীয় হয়েছে 526 ভোট পেয়ে যথারীতি রিকশা। পরের কেন্দ্র হচ্ছে মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 629, দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 252, এখানে একটু ডিফারেন্স, তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 200। উত্তর দাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আবারও ফুটবল প্রথম, প্রাপ্ত ভোট 612, এখানে দ্বিতীয় হয়েছে রিকশা 178 ভোট, ধানের শীষ খুবই কম ভোট পেয়েছে উত্তর দাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে তাদের প্রাপ্ত ভোট হচ্ছে ধানের শীষের মাত্র 152, যেখানে প্রথম পেয়েছে 622 ভোট। পরের কেন্দ্র হচ্ছে ফতেপুর কমলাকান্ত
উচ্চ বিদ্যালয় যেটি লাউর ফতেপুরের, সেখানে প্রথম হয়েছে সেই আলোচিত প্রার্থী নজরুল ইসলাম নজু। হাত পাখা নিয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 1051। তৃতীয় হয়েছেন ধানের শীষ, প্রাপ্ত ভোট 458। তৃতীয় হয়েছে রিকশা, এখানে ফুটবল খুব একটা ভালো করতে পারেনি, রিকশার প্রাপ্ত ভোট হচ্ছে 494। আর ফুটবল চতুর্থ হয়েছে মাত্র 256 ভোট পেয়ে। হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি গাজীপুরে, হাজীপুরে, এখানেও ধানের শীষ প্রথম হয়েছে, যার প্রাপ্ত ভোট 762। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 535। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 244। আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেও ধানের শীষ প্রথম, প্রাপ্ত ভোট 951। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 684। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 679। বেশ, লাউর ফতেপুরের কেন্দ্রগুলি চমৎকার। লাউর ফতেপুরের আরেকটি কেন্দ্র হচ্ছে টানচারা বোধহয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 244। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 190 এবং রিকশা তৃতীয়, প্রাপ্ত ভোট 126। পরের কেন্দ্র বাসারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় লাউর ফতেপুর, প্রথম হয়েছে 800 ভোট পেয়ে ফুটবল। দ্বিতীয় হয়েছে রিকশা 759। ওরে বাপরে, 800 আর 759 মানে কাছাকাছি। সেটি হচ্ছে এবার ফুটবল এবং রিকশার মধ্যে, সেটি বাসারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই কেন্দ্রে তৃতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট হচ্ছে মাত্র 276। পরের কেন্দ্র বাড়িখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে এবার রিকশা, যেখানে প্রাপ্ত ভোট হচ্ছে 683। এবার এখানে দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 560 এবং তৃতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 350। পরের কেন্দ্র এটি জিনিতপুর ইউনিয়নে হরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে এখানে ফুটবল, প্রাপ্ত ভোট 585। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 572। তৃতীয় হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট 305। পরের কেন্দ্র কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 418। এরপর দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 350 এবং তৃতীয় হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট 287। এসব কেন্দ্রে আসলে মূলত ভালো করবার কথা ছিল নজরুল ইসলাম নজরুল, যেহেতু তার এলাকায় এগুলি। যাই হোক, পরের কেন্দ্র হচ্ছে মেরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 426। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 413, একেবারে মারমার কাটকাট। তারপর রিকশা তৃতীয়, প্রাপ্ত ভোট 349। বাঙ্গুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 983। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 426 এবং তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 349। তারপরে হচ্ছে এটি বাঙ্গুরা, আমি আরেকবার পড়ছি, আমার মনে হয় এটি একটু আমি ভুল পড়েছি। দুঃখিত। বাঙ্গুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট হচ্ছে 983। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 895 এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 858। 983, 895, 858, এটি বাঙ্গুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ফুটবল প্রথম হয়েছে। পরেরটি হচ্ছে মালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট হচ্ছে 576। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 475। তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 400, একদম রাউন্ড 400। সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 403। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 375। তৃতীয় হয়েছে 284 ভোট পেয়ে যথারীতি রিকশা। নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভবত এটি শ্যামগ্রাম ইউনিয়নের, সেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 818। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 561। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 365। শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটিও শ্যামগ্রামে,
যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 961। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 461 এবং তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 441। পরের কেন্দ্র হচ্ছে ঐতিহ্যবাহী শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ, শতবর্ষী যে স্কুলটি, যেখানে প্রথম হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট 792। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট 641 এবং তৃতীয় হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট 348। পরের কেন্দ্র হচ্ছে শ্যামগ্রাম বনলতা বিপিন বালিকা উচ্চ বিদ্যালয়। অ্যাডভোকেট মিন্টু ভৌমিক যে স্কুলটি প্রতিষ্ঠা করেন আমার মেসু মহাশয়। মেসুর এই স্কুলে যিনি প্রথম হয়েছেন তিনি হচ্ছেন কাজী নাজমুল হোসেন তাপস। তার ভোটের সংখ্যা হচ্ছে 819 ফুটবল প্রতীকে প্রথম। দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 602 এবং তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 266। এরপর শ্রীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ বিপুল ভোটে 1150 প্রাপ্ত ভোট। দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 818। তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 530। নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিও শ্যামগ্রাম ইউনিয়নে, প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 783। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 586। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 378। তারপর হচ্ছে ভিটি বিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সম্ভবত সেটি রতনপুর ইউনিয়নে, প্রথম হয়েছে 533 ভোট পেয়ে ধানের শীষ। দ্বিতীয় ফুটবল, প্রাপ্ত ভোট 430। তৃতীয় রিকশা, প্রাপ্ত ভোট 419, একদম হাড্ডাহাড্ডি। পরের কেন্দ্র হচ্ছে দুবাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 985। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট হচ্ছে 473। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 330। পেয়ারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রতনপুরের আরেকটি কেন্দ্র, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, প্রাপ্ত ভোট 629। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 271 এবং তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 262। রতনপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে বিপুল ভোটে ফুটবল, কারণ এই ইউনিয়নটি হচ্ছে কাজী নাজমুল হোসেন তাপস, যার বাবা মরহুম কাজী আনোয়ার হোসেন এই ইউনিয়নের সন্তান। কাজী নাজমুল হোসেনের এই ইউনিয়নের সন্তান, যে কারণে তার প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে 1662। যিনি পরাজিত হয়েছেন এমপি ইলেকশনে, কিন্তু এই ইউনিয়নে তার প্রাপ্ত ভোট হল 1662 প্রথম। দ্বিতীয় হয়েছে এখানে রিকশা, 309 ভোট এবং তৃতীয় হয়েছে আমাদের ধানের শীষ, 269 ভোট। এর পরের ভোটটি হচ্ছে রতনপুর, পরে হচ্ছে খাগাতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 922, যেটি কাজী নাজমুল হোসেন তাপসের এলাকা। দ্বিতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট 342। তৃতীয় হয়েছে 165 ধানের শীষ। যশাতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে গ্রামে মূলত কাজী নাজমুল হোসেন তাপসের জন্ম, যশাতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রথম হয়েছে 924 ভোট পেয়ে ফুটবল। দ্বিতীয় হয়েছে মাত্র 15 ভোট পেয়ে রিকশা এবং তৃতীয় হয়েছে ধানের শীষ, যিনি এমপি হয়েছেন, কিন্তু তার ভোট সংখ্যা হচ্ছে মাত্র 5। এটি হচ্ছে যশাতোয়া কেন্দ্র, যেখানে মূলত কাজী নাজমুল হোসেনের জন্ম। পরের কেন্দ্রটি হচ্ছে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটি রতনপুরে। প্রথম হয়েছে ফুটবল, 564 ভোট পেয়ে। দ্বিতীয় ধানের শীষ, প্রাপ্ত ভোট 550। তৃতীয় হয়েছে রিকশা, যার প্রাপ্ত ভোট হচ্ছে 248। পরের কেন্দ্র শাহপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে এখানে আবার ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 609। দ্বিতীয় হয়েছে ফুটবল, 490 এবং তৃতীয় হয়েছে 350 ভোট পেয়ে রিকশা। পরের কেন্দ্র বাউচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ধানের শীষ, প্রাপ্ত ভোট 517। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 497। তৃতীয় হয়েছে রিকশা, প্রাপ্ত ভোট
74। এরপর আবার আসছি সলিমগঞ্জ ইউনিয়নে, সেখানে ধরাবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে ফুটবল, যেখানে ভোটের সংখ্যা হচ্ছে 807। দ্বিতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 352, এবং তৃতীয় হয়েছে ধানের শীষ। এখানে ধানের শীষ খারাপ করেছে, প্রাপ্ত ভোট 312। লাস্ট পৃষ্ঠা, এখানে মুক্তারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি সলিমগঞ্জে, সম্ভবত এটি বড়িকান্দি ইউনিয়ন হবে। প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 881। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 468। তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 366। নুরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে রিক্সা, চমক দেখিয়েছে রিক্সা এবার এখানে, প্রাপ্ত ভোট হচ্ছে 307। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 263, এবং তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 195। তারপর বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথম হয়েছে এবার ধানের শীষ, প্রাপ্ত ভোট 941। দ্বিতীয় হয়েছে 367 ভোট পেয়ে রিক্সা, এবং তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 223। পরের কেন্দ্র মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 374। দ্বিতীয় হয়েছে আমজাদ হুসাইন, প্রাপ্ত ভোট 180, মাত্র 1 ভোট কম পেয়ে, অর্থাৎ 179 ভোট পেয়ে তৃতীয় হয়েছে ফুটবল। পরের কেন্দ্র হচ্ছে থুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে গ্রামে কিছুক্ষণ আগে শুনলাম আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুড়িকান্দির থুল্লাকান্দিতে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক, যার নাম ইমন। সেখানে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আমি যখন টক শো করি তখন কিছুক্ষণ আগেই খবরটি পেয়েছি। আশা করি সেখানকার পরিস্থিতি এখন শান্ত আছে। তো সেই থুল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 729। দ্বিতীয় হয়েছে রিক্সা, ওদিকে আবার রিক্সা বেশ ভালো করেছে, 593। তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 564। পরের কেন্দ্র হচ্ছে কুরাশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট হচ্ছে 400। দ্বিতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 306। তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট হচ্ছে 220। বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে এবার ফুটবল, বিপুল ভোট পেয়েছে, যার প্রাপ্ত ভোট হচ্ছে 1193। কেন্দ্রটির নাম হচ্ছে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে দ্বিতীয় হয়েছে মাত্র প্রায় অর্ধেক, 691 ভোট পেয়ে ধানের শীষ। তৃতীয় রিক্সা, প্রাপ্ত ভোট 411। পরের কেন্দ্র হচ্ছে কাদুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে আবারও ফুটবল, প্রাপ্ত ভোট 475। দ্বিতীয় হয়েছে রিক্সা, 466। তৃতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 376। পরের কেন্দ্র হচ্ছে বারাইল ইসলামিক একাডেমি, যেখানে প্রথম হয়েছে রিক্সা। চমক কাকে বলে? বারাইল, সলিমগঞ্জের বারাইলে রিক্সা প্রথম হয়েছে, প্রাপ্ত ভোট 737। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, 657। তৃতীয় হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 381। পরের কেন্দ্র হচ্ছে সলিমগঞ্জ ARM উচ্চ বিদ্যালয়, যেখানে প্রথম হয়েছে ফুটবল, প্রাপ্ত ভোট 640। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, প্রাপ্ত ভোট 459, এবং তৃতীয় হয়েছে রিক্সা, প্রাপ্ত ভোট 412। সর্বশেষ কেন্দ্র, অর্থাৎ 154 নম্বর সর্বশেষ কেন্দ্রের নাম হচ্ছে নীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কেন্দ্রটিতে আমরা পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম, আমরা 7 জন সাংবাদিক। সেই কেন্দ্রটিতে প্রথম হয়েছে ফুটবল, যার প্রাপ্ত ভোট হচ্ছে 707। দ্বিতীয় হয়েছে ধানের শীষ, যার প্রাপ্ত ভোট হচ্ছে 415, এবং তৃতীয় স্থান অধিকার করেছে রিক্সা, যার প্রাপ্ত ভোট হচ্ছে 236। এই হচ্ছে 194টি কেন্দ্রের পুরোপুরি ফলাফল। প্রসাদ ভাই, আমি পড়লাম, অনেকটা ধৈর্য নিয়ে আমার গলা ধরে গেছে। আপনাকে যদি সামারি করে বলি, এই 154টি কেন্দ্রের মধ্যে খুব মজার বিষয় হচ্ছে যে 766 ভোট পেয়ে আমাদের নির্বাচিত হয়েছেন খুব কম, স্বল্প সংখ্যক ভোটের ব্যবধানে। সেটা আমরা সবাই জানি, আপনি জানেন, আমি জানি, নবীনগরবাসী জেনেছে, বিশ্ববাসী জেনেছে। তিনি হচ্ছেন ধানের শীষ প্রতীকের শ্রদ্ধেয় অ্যাডভোকেট M.A. মান্নান ভাই।
কিন্তু তিনি কিন্তু ৬৭টা কেন্দ্রে জয়লাভ করেছে, আপনি একটু খেয়াল করবেন। আর ফুটবল পরাজিত হয়েছেন ৭৬৬ ভোটে, কিন্তু তিনি কিন্তু ৬৯টি কেন্দ্রে জয়লাভ করেছেন, মানে দুটো কেন্দ্রে বেশি জয়লাভ করেছেন ১৫৪ এর মধ্যে। রিকশা ১১৫টি কেন্দ্রে, দুঃখিত, অনলি শুধু ১৫টি কেন্দ্রে জয়লাভ করেছেন। আর হাত পাখা ৩টি কেন্দ্রে জয়লাভ করেছেন। এই হচ্ছে ১৫৪টি কেন্দ্রের সামারি। ধানের শীষ ৬৭, ফুটবল ৬৯, রিকশা ১৫ এবং হাত পাখা ৩টি। এই হচ্ছে ১৫৪টি কেন্দ্রের মোট ফলাফলের সামারি করে আপনাকে বললাম। এবং পুরো ভোট নিয়ে আমার মনে হয় যদি কোনো ফলাফল বিশ্লেষণ অবজারভেশন করার থাকে সেটা আপনি করবেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক লম্বা সময় আমি ধীরে ধীরে পড়তে গিয়ে প্রায় ১ ঘন্টার বেশি সময় নিয়ে নিলাম। আপনাকে শুধু একটু কিউ দেব, যে আলোচনাটি সবচেয়ে বেশি নবীনগরে এখন আলোচিত হচ্ছে, যে বলা হয়েছে এটি একটি কালো টাকার একটি ছড়াছড়ি হয়েছে। আমি এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি ছিলেন জনাব মাহমুদুল হাসান, তাকেও আমি একটা ইন্টারভিউ করতে গিয়ে প্রশ্নটি করেছিলাম যে কালো টাকার যে ছড়াছড়ি হয়েছে এটি এবার একটি নেতিবাচক দিক ছিল। কিন্তু কালো টাকার ছড়াছড়িতেও ভোট কিন্তু আসেনি। কিছু টাউট বাটপার শ্রেণীর লোক লাভবান হয়েছে। তারা একজন সহজ সরল প্রার্থীকে নানাভাবে মিসগাইড করে তার কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রচুর অভিযোগ। এবং এটি কিন্তু গত কয়েকদিন যাবৎ এই আলোচনাটি হচ্ছে যে টাকা দিলে কিন্তু ভোট আসে না। যদি এ নিয়ে আপনার কোনো অবজারভেশন বিশ্লেষণ থাকে। আহমেদ ফরহাদ। ধন্যবাদ দাদা, অনেক কষ্ট করে লম্বা সময় ১৫৪টা কেন্দ্রের বিস্তারিত ফলাফল পড়া আসলেই অনেক একটা কঠিন কাজ। দর্শকদের জন্য আপনি যে কাজটি করেছেন। তো সবাইকে শুভেচ্ছা নবীনগরের কথার আজকের এই পর্বে। বিশেষ করে আজকের পর্বটি তো ৮২১ নম্বর পর্ব। আমি দাদা একটু অন্যভাবে যদি বিশ্লেষণ করি, আমার কাছেও কিছু ডেটা আছে, সেই ডেটাগুলো আমি একটু বিশ্লেষণ করতে চাই। শিওর শিওর। আপনি যদি পোস্টাল ব্যালটের হিসাবটা দেখেন, পোস্টাল ব্যালটে ৩,১০৮টি ভোট কিন্তু পেয়েছেন হচ্ছে রিকশা। হ্যাঁ হ্যাঁ। এবং সেকেন্ড ভোট পেয়েছে ধানের শীষ ১,০০৮ এবং ৭১৩ ভোট পেয়েছেন হচ্ছে ফুটবল প্রতীকের। আপনি যদি ৪,৮২৯টা ভোটের পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে এককভাবে প্রায় ৬৫% ভোট পেয়েছেন হচ্ছে রিকশা। ধানের শীষ পেয়েছেন ২১% এবং ৩ থেকে একটু বেশি, অর্থাৎ 3.58% ভোট পেয়েছেন হচ্ছে ফুটবল। আর বাকি 11% ভোট আরো আমাদের যে আরো ৫ জন প্রার্থী আছে তারা পেয়েছেন। তো এটা কিন্তু খুবই একটা, এটি কি মানে ফরহাদ ভাই পোস্টাল ভোটের আপনি বিশ্লেষণ করছেন? পোস্টাল ভোটের, অর্থাৎ আচ্ছা, ঠিক আছে। পোস্টাল ভোটের ৬৫% ভোট একজন প্রার্থী পেয়েছেন। পোস্টাল ভোটের এবং সেটি রিকশা পাবে, সেটি কিন্তু আমরা আগেই বুঝতেছিলাম এই কারণে বুঝতে পারছিলাম, যেহেতু তিনি বারবারই প্রবাসীদের নানাভাবে কৃতজ্ঞতা জানাচ্ছিলেন, প্রবাসীদের কাছ থেকে নানাভাবে সহযোগিতা চাচ্ছিলেন, যে কারণে আমার মনে হয় প্রবাসীরা তাকে ঢেলে ভোটটি দিয়েছে। এটার পাশাপাশি দাদা আসলে সবাই তো প্রবাসীদেরকেই হাইলাইট করবে, যেহেতু একটা প্রবাসী অধ্যুষিত উপজেলা। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই 65 কাস্টিং ভোটের 65% যখন একজন প্রার্থী ৮ জনের মধ্যে নিয়ে নেয়, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট নাম্বার। এবং আপনি যদি একটু যদি বিশ্লেষণ আরো করি, এই ৩১০৮ জন মানুষ যদি ১,০০০ টাকা করে ডোনেট করেন, সেই টাকাটা হয়ে যায় ৩১ লক্ষ টাকা। যদি ২,০০০ টাকা ডোনেট করেন, সেটা হয়ে যায় প্রায় ৬২ লক্ষ টাকা। অর্থাৎ এখানে টাকার ছড়াছড়ির মধ্যেও একজন প্রার্থী ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে উনি কিন্তু উনার নির্বাচনী খরচটা তুলে ফেলতে পারছেন। আমার মনে হয় যে আশরাফি সাহেব উনি উনার নির্বাচনটা নির্বিঘ্নেই একটা ইনোভেটিভ ওয়েতে নবীনগরে সম্পন্ন করতে পারছেন। এত টাকা ছড়াছড়ির মধ্যেও উনি আসলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে উনার নির্বাচনী ব্যয়টা পরিচালনা করতে পারছেন এবং খুবই সিগনিফিকেন্ট নাম্বার উনি ভোট পেয়েছেন। বলা যায় যে পোস্টাল ব্যালটে একদম উনি ভূমিধস জয়লাভ করেছেন, যেখানে অন্য এমপি ক্ষমতাসীন দল বা এত জনপ্রিয় দল হওয়ার পরেও একটা প্রবাসী অধ্যুষিত এরিয়াতে যখন ভোটটা 20%-এ চলে আসে, তখন কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট
আমাদের চিন্তাটাকে আসলে ওইদিকে নিতে হবে, যে প্রবাসীদের মেজরিটি মানুষ, 70% মানুষ নবীনগরের যারা হচ্ছে নাজমুল হোসেন তাপসের প্রতিও আস্থা রাখতে পারেন নাই, অ্যাডভোকেট আব্দুল মান্নানের প্রতিও আস্থা রাখতে পারেন নাই। এটা একটা বিশ্লেষণ। এবং এই 65% মানুষের কিন্তু অনেক শক্তি, ওনারা রেমিটেন্স যোদ্ধা, ওনাদের আর্থিক সক্ষমতা আছে, এবং যে স্ট্র্যাটেজিটা আসলে রিক্সা প্রতীকের যিনি প্রার্থী উনি কাজে লাগিয়েছেন, এটা হচ্ছে আমার একটা বিশ্লেষণ। আরেকটা বিশ্লেষণ হচ্ছে এখানে আসলে আপনি যখন বলছিলেন, আমি নবীনগরের 21টা ইউনিয়ন এবং একটি পৌরসভার ম্যাপ দেখতেছিলাম, কোনো প্রার্থী কিন্তু উনার নিজ ইউনিয়ন গুলোতে, সম্ভাব্য কাছাকাছি ইউনিয়ন গুলোতে ভালো করতে পারেন নাই। আশরাফি উনার সাইডের যে ইউনিয়ন ওইদিকে ভালো করতে পারেন নাই, মান্নান সাহেব উনার পৌরসভাতে ভালো করতে পারেন নাই, নাজমুল হোসেন তাপসও কিন্তু উনার গ্রামের আশপাশের কয়েকটা কেন্দ্র ছাড়া বাকি ওভারঅল কিন্তু উনি ভালো করতে পারেন নাই। পাশাপাশি ধানের শিশু ছিল, পাশাপাশি রিক্সাও কিন্তু ছিল। এই জায়গাটাই বোধহয় আমার মনে হয়, যেটা আমি যেটুকু পড়লাম আর কি, ফরহাদ ভাই, সেখানে আমার কাছে মনে হয়েছে যে, আমার ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে আমার কাছে মনে হলো যে রতনপুর, যশোদা, এই জায়গা বা আশেপাশের গুলিতে মনে হয় ফুটবলটাই ভালো করেছে। আপনি যদি ফুটবল, আমি এখানে বলছিলাম যে আপনি একটু নোটটা হ্যাঁ, উনার গ্রাম এবং উনার পার্শ্ববর্তী কিছু জায়গায় ভালো করেছে, কিন্তু ওইখানে আবার ধানের শীষ পাশাপাশি কয়েকটা গ্রামে ভালো করেছে। হ্যাঁ, রাইট, রসুল্লাবাদে ধানের শীষ ভালো করেছে, রাইট। হ্যাঁ, রিক্সা কিন্তু সাথে সাথে ছিল। তো একদম। এটা থেকে দাদা যেটা বুঝি যে আসলে এলাকার মানুষ কেন যেন ক্ষমতাসীন থেকে দূরে থাকতে চায়, মানে নিজ এলাকার মানুষ ক্ষমতা থেকে দূরে থাকতে চায়, এটা কেন? একটা ক্যারেক্টারিস্টিক। কেন? এটা সমাজবিজ্ঞানের ভাষায় যদি বলেন, নবীনগর তো একটা অন্যরকম একটা উপজেলা। নবীনগরে একটা আদালত আছে, গোষ্ঠী কেন্দ্রিক দ্বন্দ্ব এটা মানে ঐতিহাসিক সময় থেকেই চলে আসতেছে। তো গোষ্ঠীর প্রভাব হয়তো বেড়ে যাবে, তো আশেপাশের যারা অন্য গোষ্ঠীর লোকজন আছে চিন্তা করে যে তাকে একটু আটকাইয়া দেই। এই গোষ্ঠী দ্বন্দ্বটাই এখানে আমার মনে হয় একটা বড় ধরনের ভোটে কাজ করছে আর কি। যেমন মান্নান সাহেব কিন্তু ওনার পাশের গ্রাম নারায়ণপুরে কিন্তু উনি পাশ করতে পারেন নাই, উনি মাঝিগাড়াতে পাশ করতে পারে নাই। নবীনগর সদরের পৌরসভার ভিতরে যে আরো 2টা কেন্দ্রে কিন্তু ফুটবল পাশ করে গেছে, এবং আপনি দেখেন আলিয়াবাদ ছাড়া উনি পৌরসভাতে তেমন ভালো করতে পারে নাই। আলমনগরে কিন্তু এই জায়গাতে একটু আপনাকে যদি, মানে যেহেতু কথাটা আপনি তুলেছেন, আমার এক ছোট ভাই কাজল, সে বাড়ি থাকে, তার বাড়ি চারগ্রামে, নাট্যকর্মী, আমার খুবই স্নেহভাজন। সে একটা পোস্ট দিয়েছিল, সেই পোস্টের কথা মনে পড়ে গেল। অর্থাৎ এই যে মান্নান ভাই তার এলাকাতে, যেমন তার এলাকাতে 3টা সেন্টারে তিনি কি বলে ফেল করেছেন, তার যে নিজের সেন্টার সেখানে তিনি 1500 কি সামথিং কত ভোট পেয়েছেন। আর ফুটবল তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী, তিনি কিন্তু সেখানে 400-র উপরে ভোট পেয়েছেন। সেটা কাজল বলেছিল, নজরুল ইসলাম কাজল, নাট্যকর্মী। রতনপুরের যে যশোদোয়া, যে কেন্দ্রে মানে মান্নান ভাইয়ের কেন্দ্র থেকে ফুটবল 400-র উপরে ভোট নিয়ে আসছে, মান্নান ভাই নিজের কেন্দ্র থেকে। আর সেখানে রতনপুরের যশোদোয়া যে কেন্দ্রটি হচ্ছে ফুটবলের গ্রাম, কাজী নাজমুল হোসেন তাপস, সেই কেন্দ্রে কিন্তু মান্নান ভাইকে শুধু 5 ভোট দিয়েছে। এবং নজরুল ইসলাম কাজল সেটি থ্যাঙ্কস দিয়েছিল ক্রিটিসাইজ করে, যে রতনপুরের যশোদাবাসী আপনাদেরকে থ্যাঙ্কস জানাই যে আপনারা আপনাদের সাওয়ালকে চিনতে পেরেছেন, আমাদের সাওয়ালকে 5টা দিয়েছেন, আর আমরা আলিয়াবাদের গ্রামের মানুষ আমাদের সাওয়ালকে যাই দিছি, কিন্তু আপনাদের সাওয়ালকে 400 বেশি ভোট দিছি। এটা কিন্তু সে ক্রিটিসাইজ করে খুব দুঃখের সঙ্গে বলছিল আর কি। এটি চমৎকার একটা পয়েন্ট আপনি আউট করেছেন। জি, তো এইটারও দাদা একটা আসলে মানে সোশ্যাল সায়েন্সের একটা বিশ্লেষণ আছে, যেহেতু উনার বাবা 4বারের এমপি ছিলেন, এবং কোট আনকোট উনার বাবা একটা কথা বলছিলেন যে বট পাতা ইস্যু, এখানে কিন্তু আসলে ওই যে বট পাতা ইস্যুটা কাজে দিয়েছে, যে অনেক দিন থেকেই একটা সম্পর্ক, সাবেক এমপির সাথে স্বাভাবিক 4বারের এমপি ছিলেন, কিছু না কিছু মানুষের একটা সম্পর্ক থাকে, এবং যেহেতু পৌরসভা কেন্দ্রিক রাজনীতিটা বেশি আবর্তিত হয়, তো পৌরসভায় বিশাল একটা ফলোয়ার গ্রুপ কিন্তু উনার আগে থেকেই আছে। এটা একটা বিষয় যেটা আসলে মান্নান সাহেব ওই জায়গাটাতে খুব একটা পরিবর্তন আনতে পারে নাই, বা ধানের শীষ প্রতীকও ওই জায়গাটাতে খুব একটা ব্যতিক্রম আনতে পারেন নাই। আরেকটা বিষয় দাদা, দেখবেন যে আশরাফি সাহেবের যে এলাকা, সেই এলাকাতে কিন্তু ধানের শীষ ভালো করে আসছে। তো ওই এলাকাতে মানে ধানের শীষ, আমরা তো এই ইলেকশনটার পর যখন খুব সিম্পল একটা ভোটে, এত কম ভোটে যে মান্নান ভাই উইন করবেন, সেটি কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মীরা বুঝতে পারিনি। কিন্তু ওই আপনি এখন যেটি বললেন যে উত্তরাঞ্চল আশরাফি ভাইয়ের যে এলাকা, সেই 3টি ইউনিয়ন যদি যথাযথ সাপোর্ট
ধানের শীষের মান্নান ভাইকে না দিত, রেজাল্ট তো উল্টো হয়ে যেত। জি জি জি, এবং ওই জায়গাটাতে একটা বিষয় হচ্ছে, যেহেতু ওই এলাকাটা তকদির হোসেন জসিমের এলাকা, আসলে উনি ধানের শীষের বাইরে চিন্তা করতে পারেন নাই, এবং উনি পুরান চাল যে ভাতে পারে এর একটা প্রমাণ উনি শেষ গেমটা খেলে দিছেন। আবার পক্ষান্তর আরেকটা কথাও সত্য, ধানের শীষ কিন্তু খারাপ করছে আপনার আহ দুইটা ইউনিয়নে তুলনামূলক। একটা হচ্ছে আপনার বিটগড় ইউনিয়ন এবং নাটগড় ইউনিয়ন এবং তার পাশের ইউনিয়নটা। আহ সেই তিনটাতে কিন্তু আপনি একটা গ্রামের কথা বললেন মানে যে কাইতলা বুদাগাছা। কাইতলা কাইতলার কথা বলছেন, কাইতলা? না, কাইতলা না, যেটা হচ্ছে আপনার ব্রাহ্মণহাটা, নারইনোয়াগাঁও ওই সাইডটাতে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যখন বলতেছিলেন। তো ওই জি জি। এলাকাটাতে একটা সিগনিফিক্যান্ট কারণ কিন্তু আছে এখানে। ওই রিজিয়নের বিএনপির নেতা হচ্ছে কিন্তু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের এলাকা, এবং ওনার বাড়ি হচ্ছে ভদ্রগাছা, যেটা আসলে কাগজে কলমে বুদাগাছাই, এটা আমরা এখন শুদ্ধ করে ভদ্রগাছা ডাকি। সরকার তার জায়গাটা ঠিক মতোই লিখেছেন। আপনি ওই এটা তো গ্রামে খেয়াল করে বিটগড়ে, দেখবেন, ওই এটি এটি কিন্তু বিটগড় ইউনিয়ন। বিটগড়। হ্যাঁ জি। হ্যাঁ, আমি আমি জানি মিরপুর, ভদ্রগাছা, এগুলা হচ্ছে আপনার, সরি, মহেশপুর এবং ভদ্রগাছা হচ্ছে মিরপুর ইউনিয়ন, বিটগড় ইউনিয়নে। জি। তো উনি ওই এলাকাতে, এবং পাশাপাশি যে মিরপুর গ্রাম, এগুলাতে কিন্তু আপনার ফুটবল অনেক ভালো করছে। কিন্তু ওইগুলাতে লিটারালি, যেহেতু বিএনপির উপজেলা সাধারণ সম্পাদকের এলাকা, সাধারণ সম্পাদকের গ্রাম, ওইখানে কিন্তু ধানের শীষ ভালো করার কথা ছিল। এবং ভদ্রগাছা যে গ্রামটা, সেই গ্রামের ভোটার হচ্ছেন কিন্তু নাজমুল করিম। যেই সেন্টারে 1100 ভোট পেয়েছে হচ্ছে আপনার ফুটবল, সেই সেন্টারে কিন্তু 200 ভোট পেয়েছে ধানের শীষ। তো এইটা হচ্ছে একটা পলিটিক্যাল গেম এখানে, হয়তো সেটা আপনি বুঝতে পারতেছেন, আমি আর খুব ভেঙে বললাম না। তো না, এই আপনাকে জায়গাগুলোতে ভেঙে আপনাকে ভেঙে বলতে হবে এই কারণে, যেহেতু আপনি প্রথমত হচ্ছে আপনি নবীনগরের সন্তান, তারপর হচ্ছে আপনি একটা বিশাল জায়গায় কাজ করেন, এনজিওতে দীর্ঘদিন নির্বাচন নিয়ে বিশ্লেষণ করেন। এটি আমাদের অসংখ্য দর্শক আজকে কিন্তু দেখছে এই অনুষ্ঠানটি। মানে যেখানে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী আপনি যেটি বলছিলেন, এবং উপজেলা বিএনপির জেনারেল সেক্রেটারির এলাকায় উপজেলা বিএনপির সভাপতি কেন খারাপ করবে, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে একজন নির্বাচনের বিশ্লেষক হিসেবে আপনি মনে করেন? এটা তো আপনার বলা উচিত। আহ, অবশ্যই দাদা, সেটা আমি চাচ্ছিলাম না, যেহেতু নাজমুল করিমের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। তারপরে আমি আচ্ছা বলতেছি আচ্ছা, এটা সরি সরি বিশ্লেষণের স্বার্থে। সরি সরি না সরি। না না, বিশ্লেষণের স্বার্থে আমি বলতেছি, এটাও সবার জানা দরকার। আসলে ধানের শীষের প্রার্থী ছিলেন নবীনগরে অনেকেই, তার মধ্যে প্রমিনেন্ট প্রার্থী ছিলেন তিনজন: অ্যাডভোকেট আব্দুল মান্নান, নাজমুল করিম, এবং যিনি পরবর্তীতে ফুটবলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তাপস। তো যেহেতু ধানের শীষ প্রতীকটা আসছে আপনার অ্যাডভোকেট আব্দুল মান্নানের কাছে, বাকি দুইজনের কাছে যায়নি, স্বাভাবিক দুইজনের এলাই হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এবং সেটা তো আগে বুঝার আসলে কোনো ছিল না, নির্বাচনের রেজাল্ট আসার পর এখন বোঝা যাচ্ছে। আপনি যখন পড়লেন তখন আমি বুঝলাম যে না, আসলে ওই ইকুয়েশনটাই, মানে ওই সূত্রটাই ওখানে কাজে লাগে, যে নাজমুল করিম সামহাউ চিন্তা করছেন যে অ্যাডভোকেট আব্দুল মান্নান থেকে আমার হয়তো নাজমুল হোসেন তাপস বেটার হবে, যার কারণে উনার যে এলাকাতে উনার দখল বেশি, উনার ফলোয়ার বেশি, ওই এলাকাতে আসলে ফুটবল ভালো করছে। এটাই আমার মনে হচ্ছে আর কি। অথবা অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং নাজমুল করিমের মধ্যে যদি কোনো রাজনৈতিক আহ গ্যাপ থাকে বা রাজনৈতিক প্রতিযোগিতা থাকে, সেটা হয়তো অ্যাডভোকেট আব্দুল মান্নান সেইভাবে দূর করতে পারেননি, যেটা আসলে ইলেকশনে কাজে লাগাতে পারেননি, নাইলে হয়তো ব্যবধানটা আরো বেশি হতো। আমার মনে হয় আপনার নিশ্চয়ই মনে আছে, মানে এই এখন যে জায়গাটাতে আপনি এসেছেন আর কি, এখানে একটু যোগ করতে হয়। সেটি হচ্ছে যে মনোনয়ন নিয়ে একটি বিএনপির মধ্যে একটি গ্রুপিং সৃষ্টি হয়েছিল, এবং একটা পর্যায়ে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে অ্যাডভোকেট মান্নান, যিনি এখন এমপি নির্বাচিত হয়েছেন, তিনি একদিকে একা হয়ে গিয়েছিলেন, আর বাকি 7 প্রার্থী, মানে ইনক্লুড এখন যার নিয়ে কথা বলছেন নাজমুল করিম, তিনি সহ বাকি 7 প্রার্থী কিন্তু একই মঞ্চে, মানে মান্নান ঠেকাও একটা আওয়াজ তোলা হয়েছে। সেখান থেকে একটা পর্যায়ে যখন আবার ধানের শীষের প্রার্থীকে সেন্ট্রাল থেকে যখন বলা হয়েছে যে যদি তোমরা অ্যাডভোকেট মান্নানের পক্ষ না নেও, তাহলে আমরা সেন্ট্রালি সাংগঠনিক ব্যবস্থা নেব। এবং সেটি কিন্তু কতটা কাজে এসছে জানি না। যদিও কয়েকজনকে আমরা, এই 7 প্রার্থীর কয়েকজনকে মান্নান ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে দেখেছি। কিন্তু এখানে একটি অভিযোগ ছিল যে দেখা গেলেও তারা কতজন কাজ করেছে, একটু আগে আপনি একটি নাম বলেছেন
যে উত্তরাঞ্চলে, যার কারণে মান্নান ভাই খুব ভালো করেছেন। এই একজন পোড় খাওয়া মানুষ ছাড়া বাকিরা ৭ জনের মধ্যে যদি আপনি তাপসকে বাদ দেন, তাহলে বাকি ৬ জনের কজন, একজন যার নাম বললেন, বাকি ৫ জন কতটা মান্নান ভাইয়ের পক্ষে কাজ করেছে সেটি কিন্তু নিশ্চয়ই প্রশ্ন রাখে, এবং এটি নিয়ে আলোচনাও হচ্ছে। এবং তাদের অনেককে আবার মান্নান ভাইয়ের সঙ্গে বিভিন্ন সেন্টারে, দুঃখিত, বিভিন্ন নির্বাচনী জনসভায় কিন্তু খুব একটা দেখা যায়নি। এবং ভেতরে অ্যা এমন অভিযোগও শোনা গেছে যে তারা হয়তোবা মান্নান ভাইয়ের এন্টিতেই কাজ করেছেন। এমন অভিযোগ আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে এসছে। যাদের অন্যতম কিন্তু এই নাজমুল করিমের নামটা আমরা শুনেছি। যে তিনারা হয়তো মনে প্রাণে চাচ্ছিলেন না যে অ্যাডভোকেট এম এ মান্নান শেষ পর্যন্ত বিজয়ী হোক। আপনি হয়তো সেই কথাটা বলতে চাচ্ছেন না, যেহেতু আপনার খুব ক্লোজ ফ্রেন্ড বললেন। এই কথাগুলি কিন্তু জনশ্রুতি আছে, অভিযোগ আছে, এবং এই প্রার্থী মান্নান ভাইয়ের সঙ্গে তারা থাকলে হয়তো রেজাল্টটা আরো বেশি রিচ হতো। এরকম একটি কথাবার্তা কিন্তু রাজনৈতিক এখানকার যারা বিশ্লেষক, গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত, বা যারা এগুলি নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই কথাগুলি প্রতিনিয়ত আমাদের সঙ্গে বলেন। জি দাদা, আসলে নাজমুল করিম আমার ওইভাবে পরিচিত না। ইলেকশনের পারপাসে উনার সাথে আমার যোগাযোগ। তো যতটুকু বোঝা গেল, রাজনীতির অনেক ধরনের ইকুয়েশন থাকে। তো সেই ইকুয়েশনে আপনি যখন রেজাল্ট গুলো পড়তেছিলেন কেন্দ্রভিত্তিক, তখন আমার মনে হলো যে যেহেতু আমি জানি যে উনার গ্রাম হচ্ছে বুদাগাছা, তো সেই গ্রামে আমি রেজাল্টটা একটু নোট নিচ্ছিলাম। সেটা আমার বিশ্লেষণে বুঝতে সুবিধা হয় আর কি। আবার আপনি কিন্তু খেয়াল করবেন যে মাঝিখারা যে গ্রামটা, সেই গ্রামও কিন্তু আসলে ধানের শীষ পাস করতে পারেনি। কিন্তু আপনি বিএনপির যে কমিটি দেখবেন, সেই কমিটিতে দেখবেন কিন্তু মাঝিকারার লোকজনের আধিক্য বেশি। উপজেলা কমিটিতে, পৌর কমিটিতে সেখানে কিন্তু পাশ করতে পারেনি। তো এই বিষয়গুলা কিন্তু একটু আহ, আমাদের রাজনৈতিক বিশ্লেষণের স্বার্থে পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের আসলে এই বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে। আমি আরো দুটো বিশ্লেষণের কথা দাদা আপনার সাথে এখানে শেয়ার করব। একটা শিওর, হচ্ছে যদি আপনি ওই জায়গাটা যাওয়ার আগে যদি আপনি 30 সেকেন্ড একটু বলেন, কারণ এই পয়েন্ট আপনি ২ বার বা ৩ বার কিন্তু উল্লেখ করলেন যে নবীনগর পৌর এলাকার ভেতরে, বিশেষ করে শহর এবং এই যে ওনার যে মান্নান ভাইয়ের এলাকা, যে ৪টি গ্রাম বলা হয়, ৪ গ্রাম, সেখানে মান্নান ভাই মানে খারাপ করার পেছনে আপনার কাছে কি মনে হয় একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক হিসেবে? অ্যা একেবারে মূল পয়েন্টটা যদি আপনি বলতে চান যে অ্যা এই কারণে মান্নান ভাই হয়তো এই জায়গাটা একটু খারাপ করেছে। এখানে আমার যেটা মনে হয় যে আসলে টাকা একটা ইস্যু, আপনি যেটা বললেন। স্বাভাবিক পৌরসভা কেন্দ্রিক টাকা পয়সার একটু ছড়াছড়িটা বেশিই থাকে, এটা একটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে, যেহেতু ৪ বারের সাবেক সংসদ সদস্য সন্তান নির্বাচন করতেছেন, পৌরসভার ভিতরে উনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে। ইনফ্লুয়েন্সিয়াল ইস্যু, এটা কোনোভাবেই ইগনোর করা যাবে না। এবং যেহেতু একজন সাবেক মেয়র নাজমুল হোসেন তাপসের পক্ষে আসছেন, ওনার বাড়িও এখানে, সেটা একটা বড় ইনফ্লুয়েন্সিয়াল ইস্যু। এবং যারা নাজমুল হোসেন তাপসের সাথে, নাজমুল হোসেন তাপস থেকেও এই নির্বাচনে ভূমিকা রাখছেন, তাদের অনেকের বাড়ি কিন্তু পৌরসভার ভিতরে। তো এটা একদম, যেটা মান্নান সাহেব আসলে করতে পারেননি, মান্নান সাহেব ওই জায়গাটাতে ওনার উইকনেস ছিল। আর আরেকটা যেটা আমি একটু গুরুত্ব দিয়ে যেটা বলতে চাচ্ছি, কমিটি করলে কিন্তু দেখা যায় যেই এলাকাতে মান্নান সাহেব খুব ভালো করছেন, উনি হয়তো ওই এলাকাতে বিএনপির কোনো কমিটিতে লোকজন নেই। আপনি যদি বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদকদের পদ দেখেন, দেখবেন যে পৌরসভাতে, আমি হয়তো জানি না কিন্তু আমি বাংলাদেশের ওভারঅল সিনারিওটা বলতেছি, হুম। পৌরসভাতে সাংগঠনিক সম্পাদকের পোস্ট থাকে অনেকের। অন্যান্য ইউনিয়ন গুলোতে কিন্তু সাংগঠনিক সম্পাদকের পোস্ট দেওয়া হয় না, কিন্তু দেখা যায় যে সাধারণ ইলেকশন গুলোতে পৌরসভা থেকে ওই দূরের ইউনিয়ন গুলোতে ভালো করে। তো কমিটি করার ক্ষেত্রে আসলে ভোটের অনুপাতটাও কনসিডারেশনে রাখার আসলে খুবই জরুরি। শুধু পৌরসভা কেন্দ্রিক বিএনপির কমিটি মনে হয় ১০১ সদস্য বিশিষ্ট, দেখা যায় যে আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট। তো দেখা যায় যে আপনার কমিটি যখন করে, তখন ওই পৌরসভার ভিতরেই ওই ১০১ ভিতরে দেখা গেছে পৌর কমিটির মানুষজনও থাকে, উপজেলা কমিটির মানুষজনও থাকে। আপনি যদি ২১টা ইউনিয়নকে ভাগ করেন, দেখবেন যে মূল কমিটিতে সম্পাদকীয় পোস্টে পাশাপাশি অনেক ইউনিয়নের হয়তো কেউ নেই। আবার এক পৌরসভাতেই হয়তো সম্পাদকীয় পোস্টের ৮ জন ১০ জন লোক পৌরসভাতে আছে। তো কমিটি করার আগে রাজনৈতিক দলগুলোর ভোটের অনুপাতের এই বিশ্লেষণ। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনার মান্নান ভাইয়ের যে এগেইনস্টে, মানে মান্নান ভাইয়ের বিরুদ্ধে কিন্তু এই কমিটির বিষয় নিয়ে কিন্তু বিএনপির অনেকেরই একটু ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে।
একটু অভিমান আছে যে মান্নান ভাই যে কমিটিগুলো আহ, করেছেন, কমিটিতে যাদেরকে নিয়ে এসছেন তাদেরকে মান্নান ভাই তার ব্যক্তিগত পছন্দের কিছু লোককে দিয়ে এই কমিটিগুলো করেছেন। এগুলো নিয়ে আমরা বহুবার এই কথা শুনেছি। বিশেষ করে মান্নান ভাইয়ের যে প্রধান প্রতিপক্ষ কাজী নাজমুল হোসেন তাপসের সঙ্গে যারা বিএনপি নেতাকর্মী যারা ছিলেন, যারা এখন বেশিরভাগ বহিষ্কৃত, তারা কিন্তু বলছেন যে মূলত মান্নান ভাই সঙ্গে তাপসের দূরত্বটাই তৈরি হয়েছে এই কমিটি গঠনকে কেন্দ্র করে। তো যাই হোক, মানে আপনার দুটো বিশ্লেষণ কি যেন একটু বলছিলেন যে আরো দুটো বিশ্লেষণ আপনার রয়েছে, আমরা আহ, আহ, শেষ করতে চাই মিনিট দশেকের মধ্যে। জি জি, আরেকটা যেটা বিশ্লেষণ, আমরা সাধারণত আমাদের নবীনগর উপজেলাটাতে দেখি যে নদী ভাঙ্গন প্রবণ এলাকা, বিশেষ করে নদী তীরবর্তী যে গ্রামগুলো। তো নদী তীরবর্তী গ্রামগুলোর আহ, একটা ইস্যু কিন্তু ওই এলাকাতে কাজ করে, যে নদী ভাঙ্গন ইস্যু। নদী ভাঙ্গন ইস্যুতে ওই গ্রামগুলো ভোট কিন্তু ওইভাবে দ্বিধাবিভক্ত হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন যে নদীর পাড়ে রিক্সা কিন্তু অনেক ভালো করেছে, কেন জানি মানুষ মনে করতেছে যে রিক্সাকে ভোট দিলে নদী ভাঙ্গন থেকে মানুষের উদ্ধার হবে, বা এই যে অবাধে আহ, আপনার ড্রেজিং চলতেছে সেটা কম হবে, এবং এই নিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়েছেন ওনার নির্বাচনের আগে। তো এটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে উনি নদী তীরবর্তী গ্রামগুলোতে ভালো করার ক্ষেত্রে আর কি। এটা ছিল দাদা একটা বিষয়। আর আরেকটা বিশ্লেষণ যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি খেয়াল করে দেখবেন যে শ্রীরামপুর ইউনিয়ন, রসুল্লাবাদ ইউনিয়ন, ধরাবাঙ্গা ইউনিয়নে কিন্তু আপনার ফুটবল ভালো করেছে, কিন্তু পক্ষান্তরে শ্রীরামপুর ইউনিয়ন ফুটবল কিন্তু ভালো করেনি খুব একটা। আবার ভোলাচঙ্গে কিন্তু আপনার ভূমিধস বিজয় নিয়েছে ফুটবল, ভোলাচঙ্গের জায়গাগুলোতে। তো আমরা যতটুক এই নির্বাচনটা যদি দাদা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ধরেন, আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন রিয়েল সিনারিওটা বোঝার জন্য। এর আগে 14, 18, 24-এর নির্বাচন দিয়ে আসলে ভোটারদের মন মানসিকতা বা রিয়েল সিনারিওটা বোঝা কিন্তু খুব কঠিন। তবে এবারের নির্বাচন দিয়ে সেই জিনিসটা কিন্তু বোঝা যায়। যেমন আপনি কালগড়া লহরীর যদি ভোটগুলো আপনি হিসাব করেন, কালগড়া লহরীতে ধানের শীষ রিক্সা ভালো করেছে, পক্ষান্তরে ফুটবল কিন্তু খারাপ করেছে। নবীনগরে একটা নির্বাচনের আগে পর থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে নৌকার ভোটগুলো ফুটবলে পড়বে। তাহলে আপনি যদি শ্রীরামপুর ইউনিয়ন চিন্তা করেন, শ্রীরামপুর ইউনিয়ন কিন্তু আদিকাল থেকেই আওয়ামী লীগের একটা আতুরঘর বলা যায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর উদ্দিন সিদ্দিকীর বাড়ি, ওনার ছেলের বাড়ি, সাবেক সংসদ সদস্য ফাইজুর রহমান বাদল সাহেবের বাড়ি। কিন্তু তারপরেও কিন্তু দেখবেন ফুটবল কিন্তু এই ইউনিয়নটিতে ভালো করতে পারেনি, ঠিক তার পাশে রসুল্লাবাদ ইউনিয়নে ভালো করতে পারেনি। লহরি গ্রামে কিন্তু আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতার বাড়ি আছে, ভালো করতে পারেনি। কিন্তু ধরাবাঙ্গাতে ঠিকই তার কিন্তু মানে আপনার তার মানে ফরহাদ ভাই, আপনি মানে যেটি বলছিলেন যে আহ, আওয়ামী লীগের ভোটগুলি মূলত ফুটবলে পড়ার কথা ছিল, কিন্তু আপনার এই বিশ্লেষণে তো বোঝা যাচ্ছে তাহলে আওয়ামী লীগের ভোটগুলি ফুটবলে পড়লে তো এখানে এই রেজাল্টটা ফুটবল এতটা খারাপ করবার কথা না। তাহলে এই ভোটগুলি কি ধানের শেষের দিকে গিয়েছে, নাকি এই এই কি বলে রিক্সা বা আরেকজন যে হাত পাখা সেদিকে গিয়েছে? আপনার কাছে কি মনে হয় একজন নির্বাচন বিশ্লেষক হিসেবে, যে যদি ফুটবল না পেয়ে থাকে তাহলে সেই ভোটগুলি কোন দিকে গেল? আমার কাছে দাদা দুটো বিষয় এখানে মনে হচ্ছে। হয়তো ভোটগুলো অন্যদিকে গেছে, হয় ধানের শীষে গেছে, অথবা কিছু ভোট হয়তো রিক্সাতে গেছে, কিছু হাত পাকাতে গেছে, আর মেজরিটি ফুটবলে আছে। এটা একটা বিষয়। রি- আরেকটা বিষয় রিক্সাতে হচ্ছে রিক্সাতে আওয়ামী লীগের ভোট কেন যাবে ভাই? রিক্সা হচ্ছে 11 দলীয় না, জোটের প্রার্থী। আমি ধরে নেয়ার জন্য বলতেছি। আচ্ছা, তো আপনার আপনার এই কথাতেই আসতেছি যে না, রিক্সাতে ভোট যাবে না, তাইলে বাকি থাকলো আপনার হাত পাকা, ধানের শীষ এবং ফুটবল। আপনি যদি শ্রীরামপুর সারা ইউনিয়ন সারা ইউনিয়ন থেকে সারা যেটা শোনা যাচ্ছে, সারা দেশ তো আওয়ামী লীগের 100 ভোট যদি পড়ে, সেখানে শোনা যাচ্ছে যে 70% ভোটে নাকি ধানের শীষ নিয়ে গেছে, এবং ধানের শীষ পাওয়াতেই আজকে এই ভূমিধস রেজাল্ট বিএনপির পক্ষে গেছে, কিংবা ভোটের কাস্টিংটাও প্রায় 60% হয়েছে। এটি কিন্তু গণমাধ্যমে এসছে কথা। সেই আমার জায়গায় আমার নবীনগরের ধানের শীষ, সেই জায়গায় নবীনগর আওয়ামী লীগের সেই ভোটগুলি ধানের শীষ পেলো কি পেলো না, সেটি আসলে আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে।
আমি তো দাদা পুরো নবীনগরটা দিয়ে চিত্রটা বোঝা কঠিন। আমি যেহেতু শ্রীরামপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী রসুল্লাবাদ ইউনিয়নটা খুব ভালো চিনি, আহ ভোটারদের রেশিওটা জানি, কোন জায়গায় কেমন ভোটার, এই দুইটাকেই যদি আপনি বিশ্লেষণের খাতিরে ধরে নেন, আমার মনে হচ্ছে যে মেজরিটি আওয়ামী লীগের ভোট ফুটবলে গেছে এই দুইটা ইউনিয়নে। এবং তাহলে আপনি বুঝেন এখানকার যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা যারা আছে, তাদের আসলে ওই যে বললাম, আপনি যে এলাকার, সেই এলাকার মানুষ ক্ষমতা থেকে দূরে থাকতে চায়, এটা হচ্ছে এটি তো বিষয়। ধরেন, এটি কিন্তু ফরহাদ ভাই, আমি যেটি আপনাকে এইমাত্র বললাম যে সারা দেশের যে ভোটের চিত্রটা আমরা গণমাধ্যমে নানাভাবে বিশ্লেষণ করতে দেখছি, এখনো হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট যত পার্সেন্টই এখানে পড়েছে, তার বেশিরভাগটাই আপনার ধানের শীষে গেছে। জামাতের নেতৃত্বে যে 11 দলীয় জোট, সেখানে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বরং জামাতকে ঠেকানোটাই হয়তো, যে ভোটগুলি আওয়ামী লীগের কেন্দ্রে গেছে সেখানে জামাত ঠেকাও, এরকম একটি মনোভাব নিয়ে তারা কেন্দ্রে ভোট দিতে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনি যেটি বললেন যে, যেহেতু ধানের শীষ, আপনি নিজে বলছেন যে হয়তো গেছে। হয়তো গেছে বলতে আমার কাছে মনে হয় আরকি, এটা ব্যক্তিগতভাবে আমি জানি না সঞ্চালক হিসেবে এটা আমার বলা উচিত হবে কিনা। আমার কাছে মনে হচ্ছে নবীনগরে আওয়ামী লীগের যে কটা ভোট আপনার কাস্ট হয়েছে, তার বেশিরভাগটাই আমার মনে হয় ফুটবলে গেছে, এই কারণে ফুটবল এত ভোট পেয়েছে। এটা হচ্ছে আমার অবজারভেশন। অবশ্যই আমি আমি এবং আপনাকে সেই কথাটাই এবং কিছু ভোট আ কি বলে আ হাত পাখার যে নজরুল ইসলাম নজরুল, তার বাক্সেও ঢুকেছে। আর না, ওখানে উনি না থাকলে হয়তো ফুটবল একটা রেজাল্ট তার পক্ষে নিয়ে যেতে পারত। আমি এটি আমি মানে জাস্ট এই নানান অবজারভেশন থেকে আসছে আরকি। আমি এই জায়গাতেই আপনার আসতে চাচ্ছিলাম দাদা। আপনি যদি তিনটা গ্রামকে হিসেব করেন, গোপালপুর, শ্রীরামপুর এবং কালগড়া, আমি রসুলবাদ বাদ দিলাম না, তিনটা গ্রাম কাছাকাছি, যদিও কালগড়া গ্রামটা অন্য একটা ইউনিয়নে পড়ছে, কিন্তু টেরিটরি খুবই কাছাকাছি। অর্থাৎ আহ যেই জমি বা চক আছে, তিনটা গ্রামই কিন্তু শেয়ার করে, তিন গ্রামের মানুষেরই জমি আছে, শেয়ার করে এই তিনটা গ্রাম, কালগড়া, শ্রীরামপুর এবং গোপালপুর। এই তিনটা গ্রামে আওয়ামী লীগের কমপক্ষে 12 থেকে 14 জন কেন্দ্রীয় পর্যায়ের নেতা আছেন। কিন্তু এই 2026-এর মতো যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস যদি উনারা নির্বাচন করেন, তাইলে উনারা নিজেদের গ্রামেই ফেল করবেন। এটা হচ্ছে বাস্তবতা। আহ, মানে এটা বিশ্লেষণের খাতিরেই বলা যে ওনারা ওনাদের ওই নিজ গ্রামেই ওই আসনেই ফেল করবেন। কারণ ভোটারদের মন মানসিকতা বোঝার সক্ষমতাটা এখন রাজনীতিবিদদের হারিয়ে যাচ্ছে। সেই ঘটনাটা যদি আপনি বিশ্লেষণ করেন পৌরসভার ভোটের ক্ষেত্রেও দেখেন, আহ একজন প্রার্থী উনার ঘরেই উনি পাশ করতে হিমশিম খাচ্ছেন, পক্ষান্তরে অনেক দূরবর্তী 10 কিলোমিটার দূরে একটা ইউনিয়নে উনি ভালো করতেছেন। তো এই জায়গাগুলোতে আরো বেশি জনসম্পৃক্ততা আমাদের দরকার। এবং প্রতীক আমাদেরকে অনেক সময় প্রার্থীদেরকে অ্যাডভান্টেজ দেয়, বড় দল হলে কিছু অ্যাডভান্টেজ দেয়, কিন্তু এই বিষয়গুলো যদি আসলে না থাকতো, বড় দলের আশীর্বাদ, বড় দলের সমর্থন, প্রতীকের অ্যাডভান্টেজ যদি না থাকতো, তাহলে নির্বাচন আসলেই অন্যরকম হতো। আহ ফরহাদ ভাই, এখানে একটা ছোট্ট প্রশ্ন, আপনি যেহেতু প্রতীকের বিষয়টা নিয়ে এসছেন, যে প্রতীক একটা অ্যাডভান্টেজ দেয় বা প্রতীক এটা রেজাল্টকে ঘুরিয়ে দেয়, প্রতীক বিশেষ করে ধানের শীষ কিংবা নৌকা, এরকম ব্র্যান্ডের প্রতীক যেগুলি আর কি। একজন দর্শক অনেকক্ষণ আগে একটি প্রশ্ন করেছেন, আপনি এই জায়গাটাতে যেহেতু এসছেন, একটু ছোট্ট করে ইয়েস অর নট বলবেন, বিশ্লেষণ করার দরকার নেই, খুব স্পর্শকাতর একটি প্রশ্ন। নট মানে ইয়েস অর নট বললেই আমরা দর্শকও বুঝে যাবেন, আমরা বুঝে যাব। তিনি বলতে চাচ্ছেন যে আহ, একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যদি তাপস ভাই তাপস ভাই ধান নিয়ে ইলেকশনটা করতেন, আর মান্নান ভাই যদি স্বতন্ত্র দাঁড়াতেন, তার রেজাল্টটা কি হতো? মানে মান্নান ভাই কি পাশ করতে পারতেন স্বতন্ত্র দাঁড়িয়ে? না, এটা আসলে এক কথায় উত্তর দেওয়াটা কঠিন। মান্নান সাহেব নির্বাচন করতেন কিনা আমি ওনাকে প্রশ্ন করতাম। মানে আমার প্রশ্ন যে মান্নান সাহেব প্রত্যেকটা আসলে কি নির্বাচন করতেন কিনা। এটা খুব মানে এই প্রশ্নটাও কিন্তু ধরেন আজকে দুদিন যাবত আমরা যখন নানা জায়গায় কথা বলি, নানা জায়গায় বসি, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয়, তখন কিন্তু আসলে এই কথাগুলো উচ্চারিত হয় আর কি, যে মান্নান ভাইয়ের অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি যে তিনি আহ, ধানের শীষ, শহীদ জিয়া বলেন, খালেদা জিয়া বলেন, কিংবা তারেক রহমানের সেই প্রতীক হচ্ছে ধানের শীষ।
এটি তাকে অনেকটা দূর এগিয়ে নিয়েছে। আর তাপস সাহেবের বিষয়টা হচ্ছে যে তাপস তার পার্সোনাল ইমেজ দিয়ে তার একটা বাবার যে ৪ বারের এমপি ছিলেন, তার বাবার কিছু কর্মী সারা নবীনগরে আছে। সেই জায়গা থেকেই কিন্তু সে এতটা দূর পর্যন্ত এগিয়ে এসছে এবং ভোটের ডিফারেন্সটা তো মানে অ্যা খুবই কম, খুবই কম। এত অল্প সংখ্যক মানে যেটা চিন্তাই করা যায় না। হয়তো সারা বাংলাদেশে যে ২-৪-৫ টা ইলেকশন হয়েছে তার মধ্যে হয়তো নবীনগর পড়বে। এত কম ভোটের ডিফারেন্সে। তো আমি যেটি আপনার কাছে প্রশ্নর উত্তরটা জানতে চেয়েছিলাম যে আপনি আ নট বলবেন যে, না মান্নান ভাইয়ের পক্ষে তো কোনোভাবেই এটা উইন করার সুযোগই ছিল না যদি তাপস ধানের শীষ, মান্নান স্বতন্ত্র। কিন্তু আপনি তো মানে আমি ৪ মারতে চেয়েছিলাম, আপনি ছক্কা হাঁকিয়ে দিলেন। বললেন যে, আমি তাইলে বলতাম যে, আপনি নির্বাচনী করার দরকার নেই। তো যাই হোক আমরা অনুষ্ঠানটা শেষ করব। আ আরেকটা একটা বিষয় বিষয় দাদা শুধু খালি জাস্ট আমি আপনার কাছে জি, জি বলেন। জি, অবশ্যই। জাস্ট এড করব যে আহ, কিছু এলাকাতে ফুটবল খুব ভালো করেছে, কিন্তু আমরা নিউজে সবসময় ওই গ্রামগুলোকে দেখি খুবই দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে। বিশেষ করে ওই যে থুল্লাকান্দি, তারপরে আপনার বাড্ডা, এই গ্রামগুলো আর কি। তো এটা একটা কনসিডারেশনের বিষয় যে দাঙ্গা প্রবণ এলাকাগুলোতে কেন আসলে ফুটবলই মানুষ বেছে নিল। মানে বাড্ডা এলাকায় তো দেখলাম যে মানে ডবলের চেয়ে বেশি ফুটবল পেয়েছে। ডবলের চেয়ে বেশি। ধানের শীষ যেখানে ৬০০ র মতো আর ফুটবল প্রায় ১২০০। এটাই একটা বিশ্লেষণের দাবি রাখে। এটা দর্শক শ্রোতারা হয়তো একটু চিন্তা করবেন যে দাঙ্গা প্রবণ গ্রামগুলোতে আবার ফুটবল ভালো করেছে। জি দাদা, এটুকু। মারাত্মক, মারাত্মক। আচ্ছা আপনার ওই আপনার আর আমার যে বিশ্লেষণটা ছিল যে মান্নান ভাই এবং তাপস ভাই ২ জন যদি বিপরীত হতেন, অর্থাৎ যদি মান্নান ভাই স্বতন্ত্র ধানের শীষ না করতেন স্বতন্ত্র, এখানে ২ জন জুয়েল মৃধা, আরেকজন হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। তাদের একটি মন্তব্য, দুজনের একই মন্তব্য। তারা বলতে চাচ্ছেন যে দলের বাইরে গিয়ে মান্নান সাহেব কখনো নির্বাচনী করতেন না। কারণ মান্নান সাহেবের কাছে নাকি কালো টাকা নাই। উনাদের ওইটা ঠিক আছে কথা, কিন্তু আমি উনাদেরকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। সবাই যদি আহ স্বতন্ত্র বা অখ্যাত প্রতীকে নির্বাচন করতো, তাহলে নবীনগরের রেজাল্টটা কি হতো? বাহ! খুবই চমৎকার। আমরা প্রিয় দর্শক শেষ করব আমার একটি ছোট্ট প্রশ্ন দিয়ে। আমার একটা কষ্টের প্রশ্ন, দুঃখের প্রশ্ন এবং অভিমানের প্রশ্ন। আমি খেয়াল করে দেখলাম ৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর কিন্তু মোটামুটি একটা রমরমা প্রচারণা ছিল। আমার বাসা আপনি যেহেতু এসছেন আমার বাসায়, আমার বাসা যেহেতু বাজারের মাঝখানে, আমার বাসার সামনেই আদালত সড়ক। বিকেলের পর থেকে ধরেন এই মাইকিং এর প্রচারে আমার মানে ভয়ানক একটা অবস্থা হতো। কান ঝালাপালা হয়ে যেত। এত প্রচারণা। তারপর দেখতাম কি প্রতিদিনই এই ৪ প্রার্থীর প্রতিদিন ৪ টা ৫ টা ৬ টা সেই গভীর রাত পর্যন্ত নির্বাচনী জনসভা। অথচ আজ থেকে ধরেন যদি ১৫-২০ বছর আগের কথা বলি বা আরেকটু আগের কথা বলি, তখন কিন্তু মানে প্রার্থীদের যারা কর্মী, যারা নেতা কিংবা যারা ভলান্টিয়ার বলে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু বাড়ি আসতো। বাড়ি এসে ভোট চাইতো। ইলেকশনের ১ দিন আগে আইসা স্লিপগুলি ধরায় দিত। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। শুধুমাত্র ধানের শীষের আমার এক ছোট ভাই, তার নাম মহসিন। আমি তখন বাসায় ছিলাম না। শুনেছি সে তার দলবল নিয়ে স্লিপ-টিপ দিয়ে গেছে এবং আ আমার স্ত্রী বৌদিকে বলে গেছে, দাদা আসলে বললেন যে, "আমরা আইসা গেছি ধানের শীষের সালাম দিয়ে গেলাম।" বাকি আমি কোন প্রার্থীকে আমার এই পাড়াতে আসতে দেখিনি। অথচ তারা লক্ষ, কেউ বলে কোটি টাকা, অমুককে ৫,০০,০০০ টাকা, অমুককে ১০,০০,০০০ টাকা, অমুকরে ২০,০০,০০০ টাকা, কেউ বলে আবার ঢাকায় বাড়ি-গাড়ি ফ্ল্যাটও করে ফেলছে এই নির্বাচনকে কেন্দ্র করে। এই টাকাগুলি দেয়া হয়েছিল যে আপনি আমার প্রচারটা ভালো করে করবেন, বাড়ি যাবেন। কিন্তু এই যে একটা নির্বাচনের কালচার শুরু হলো, কালো টাকার ছড়াছড়ি, মাইকিং, নির্বাচনী প্রচারণা, জনসভা, সেই জায়গাতে প্রার্থীদের পক্ষে কিংবা প্রার্থীরাই কতজন হয়তো বাড়ি যাওয়া সম্ভব না। কিন্তু তাদের প্রতিনিধিরা তো অন্তত স্লিপ নিয়ে বাড়ি যাবেন। এই কালচারটা ধীরে হারিয়ে যাচ্ছে কেন? এটিতে কি আবার আমাদের আ ফিরে যাওয়া উচিত বলে আপনি মনে করেন কি? দাদা, আমি আপনার সাথে একটু যোগ করি। আপনার বিষয়টা সঠিক। আমি যতটুকু খবর নিয়েছি আমার ইউনিয়নে শুধুমাত্র রিকশা প্রতীকের যিনি প্রার্থী
উনার লোকজনই সবাইকে ওই ভোটার স্লিপটা দিতে পেরেছেন আর কি, আমি যতটুকু খবর নিলাম। তো ধানের শীষ শেষ পর্যন্ত চেষ্টা করেছে, আর তাপস সাহেবের প্রার্থীরাও চেষ্টা করেছে, কিন্তু আহ, বেশি ভালো করেছে এই ক্ষেত্রে রিক্সা প্রতীকের প্রার্থী। উনি চেষ্টা করেছেন আর কি, যেহেতু উনাদের জামাতের একটা অংশ উনার সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করেছে, ওদের কর্মী বাহিনী চেষ্টা করেছে সবার ঘরে ঘরে যেতে। আমি যতটুকু আমার গ্রামে আমার ওয়ার্ডে খবরটা নিয়েছি আর কি। আরেকটা বিষয় দাদা যেটা শেষে বলবো, যে পোস্টাল ব্যালট যেহেতু আমাদের এখানে শুরু হয়েছে, এবং নবীনগর যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত আহ উপজেলা, আমাদের অনেক প্রবাসীরা কিন্তু দেশের বাইরে থাকেন। আমার মনে হয় যে আমাদের প্রবাসীদের 10% এবার পোস্টাল ব্যালটে যেহেতু প্রথম রেজিস্ট্রেশন করতে পারেননি, সেটা ওদের ভবিষ্যতে নবীনগর উপজেলাতে কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে ইলেকশনে, পোস্টাল ব্যালটটা। এবং পোস্টাল ব্যালটটাতে আগামীতে যারাই নির্বাচন করবেন তারা আরেকটু গুরুত্ব দিবেন প্রবাসীদের সাথে সম্পর্কটা কিভাবে বাড়ানো যায়। এবং প্রবাসী ভোটাররা কিন্তু নবীনগরের জন্য আসলে একটা ডিসাইডিং ফ্যাক্টর, এবং জিরো ইনভেস্টমেন্টে আপনি প্রবাসীদের ভোটটা নিতে পারবেন। প্রবাসীরা দেশে থাকে না, পোস্টাল ব্যালটে আপনাকে ভোট দেবে, উনি আপনার এক কাপ চাও খাবে না, বরং উনার পকেট থেকে যেহেতু উনি টাকা ইনকাম করেন, উনি চাইলেই আপনার ক্রাউড ফান্ডিং এ 1,000 2,000 টাকা দিতে পারবেন, যেটা আপনার নির্বাচনী ব্যয়কে সংকোচন করবে, আপনার নির্বাচনে যে ব্যয়ের মাত্রাটা সেটা কমে আসবে, এবং সলিড ভোট পাবেন। এবং প্রবাসীদের আহ আমি তো মনে করি যে আশরাফি ওই 3,000 কত ভোট সে উনি পেলেন, 108, 3,000 3,108। 3,108কে যদি দাদা আপনি মিনিমাম 4 দিয়ে গুণ করেন, তাইলে আশরাফি ওই ভোটটা পেয়ে গেছে শুধুমাত্র পোস্টাল ব্যালটের ওই 3108 জনকে টাচ করার জন্য। কারণ প্রত্যেক প্রবাসীর ভোট কিন্তু নির্ভর করে ওই প্রবাসী যাকে বলে ওনার ওয়াইফ, ওনার মা, ভাই বোন ভোট ওই দিকেই দেয়। তো এটা একটা বড় ইস্যু, এবং আগামী অদূর ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রবাসী অধ্যুষিত উপজেলা হিসেবে নবীনগরের ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই পোস্টাল ব্যালট। প্রবাসীদের সাথে সম্পর্ক বৃদ্ধি ছাড়া এবং প্রবাসীদের আকর্ষণ করা ছাড়া আসলে নির্বাচনে জয়ী হওয়া খুবই কঠিন হবে। এবং প্রবাসীরা যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যে শান্তি শৃঙ্খলা এলাকাতে পেশি শক্তির প্রভাবটা কমিয়ে আনা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, পাশাপাশি হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং যোগাযোগ, এই বিষয়গুলোতে যিনি ভালো পদক্ষেপ নিতে পারবেন, আপনি কিন্তু এই বিশাল আগামীতে যদি প্রবাসী ভোট 10,000 হয়, সেই ভোট কিন্তু নবীনগরের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে 50,000 ভোটে। এবং সেই 50,000 ভোট আপনি আপনার আহ, কিছু যোগ্যতা দিয়ে সেই ভোটটা আপনি কিন্তু ক্যাপচার করতে পারবেন। একদম শেষ করবো 30 সেকেন্ডে ছোট্ট একটা প্রশ্নের জবাব দেবেন দর্শকদের। এখানে দুজন দর্শক প্রায় একই প্রশ্ন করেছেন, জুনায়েদ আহমেদ এবং আরেকজন হচ্ছেন মিস্টার আক্তার। তারা বলেছেন যে যেহেতু আপনি কিছুক্ষণ আগে আশরাফি ভাইয়ের কথা বলছিল তাদের প্রশ্নটা হচ্ছে যে হাত পাখা যদি জামাতের জোটে থাকতো, মানে ইসলামী আন্দোলনের যিনি নজরুল ইসলাম নদী, তারা রিক্সাকে কেউ আটকাতে পারতো না। একই কথা আক্তারও বলেছেন যে দাদা ভাই, আর যদি হাত পাখা নির্বাচন না করতো তাহলে রিক্সাকে কি ধরে রাখতে পারতো? কি বলবেন? আমারও তাই মনে হচ্ছে দাদা, যে এখানে যদি আপনি কম্পারিজন টু তিনজন প্রার্থীর মধ্যেই বলেন, পাস ফেল পারা অন্য সেক্টর গুলো নিয়ে যে সবচেয়ে ভালো করেছে কে, আমি নাম্বার 1-এ রাখবো হচ্ছে আশরাফিকে। এইটার Yeah. একটা কারণ হচ্ছে সে সবচেয়ে টাকা কম খরচ করছে, এবং সে তার ইউনিয়ন গুলোতে যদি ওই গোষ্ঠী দ্বন্দ্ব থেকে বের হয়ে আসতে পারতো তার ইউনিয়নের মানুষ, অথবা বিএনপির প্রবীণ নেতা তকদির হোসেন জসিম যদি একটু বায়াস হয়ে যেত তার প্রতি, তাহলে কিন্তু আশরাফিকে ঠেকিয়ে রাখা দুইজন প্রার্থীর পক্ষে সম্ভব ছিল না। এবং আশরাফি উনার এলাকাতেই সবচেয়ে বেশি খারাপ করেছেন, ওভারঅল নবীনগরে কিন্তু উনি ভালো করেছেন। Sure. আমি শেষ করতে চাই অনুষ্ঠানটি যেই প্রশ্নটি দিয়ে আপনাকে, অর্থাৎ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ বান্নান, যিনি সকল দলমত নির্বিশেষে সকল মহলের কাছে একজন জেন্টেলম্যান, একজন সৎ মানুষ এবং অত্যন্ত মানে একজন ভালো মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত। তো সেই অর্থাৎ কথাটা যদি আমি এইভাবেই বলি আর কি, গত 3 দিন যাবৎ যেখানেই যাই সেখানে কিন্তু পরাজিত প্রার্থী তাপসের জন্য অনেককে আফসোস করতে দেখি।
যেহেতু ভোটের সংখ্যাটা খুবই কম। ধরেন যদি ৭৬৬ মানে ৮০০ ধরলাম। ৮০০ ভোট থেকে ৪০০ ভোট যদি তাপস বেশি পায়, তাহলে ওখান থেকে ৪০০ ভোট কমে যায়। তার মানে ৪০০ ভোট পেলেই পাস। তো এত কম ভোটের কারণে কিন্তু মানুষের একটা আফসোস, তাপসের প্রতি একটা sympathy। তো এই কথাগুলো যখন বলে আমাদের সঙ্গে, শেষে কিন্তু আবার একটি কথা মানে কনক্লুশন এ বলে যে, "ভাই এরপরে যাই হইছে, অন্তত একটা যোগ্য লোক কিন্তু নবীনগরের এমপি হইছে। কারণ তার একটা সম্ভাবনা আছে নবীনগরকে একদম টাক্কা রাখার। কারণ উনার ব্যবসা নাই, বাণিজ্য নাই, উনার কোনো ধরেন পারিবারিকভাবেও উনি একদম এলন, উনার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত। তারপরে উনি শুনেছি যে উনার স্ত্রীও নেই। তো সব মিলায় উনার তো কোনো দুর্বলতা নেই, চাহিদা নেই। এই মানুষটি যদি মনে করে, তাহলে আমার মনে হয় মানে যাদের সাথে কথা বলছি তারা বলছে আরকি যে, নবীনগর মানুষ যেরকম চাচ্ছে, বিশেষ করে নিরাপদ নবীনগর, সামাজিক নিরাপত্তার নবীনগর, মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি টোটালি নিয়ন্ত্রণে রেখে এটাই তো আমাদের চাহিদা। আমাদের তো মান্নান ভাই প্রতি মাসে, মাসে চাউলও দিব না, টাকাও দিব না, কিংবা আমার ছেলেমেয়ের পড়াশোনার খরচও দিবে না। তাহলে মানুষের চাহিদাটা কি যে সন্ত্রাস কবলিত এই যে আমি যেটা বললাম যে আমি টক শো করার কিছুক্ষণ আগে দেখলাম যে বরিগঞ্জের থোলাগানীতে সন্ত্রাসীরা এক ছেলেকে ৩টা গুলি করে। এই যে একটা গোলাগুলির ঘটনা পর্যন্ত নবীনগরে চলে আসছে। এটি আমার মনে হয় অ্যা একমাত্র সম্ভব যদি স্ট্রিক্টলি মান্নান ভাই শুরু থেকেই যদি কাজগুলি করেন, এবং যেগুলি আমরা বিগত দিনে আলোচনা করেছি যে মান্নান ভাইয়ের এমপি হওয়ার পর তার আশপাশগুলো যদি একটু প্রশ্নবিদ্ধ, বিতর্কিত, চাঁদাবাজ, সন্ত্রাসী, বালু ব্যবসায়ী এই জাতীয় যে নানান ধরনের কথাগুলি বলা হয়েছে, এইগুলো থেকে যদি মুক্ত থাকেন। যে কথাটা বলা হতো যে পঞ্চপাণ্ডব আগের আওয়ামী লীগ সরকারের আমলের এমপির সাথে থাকতো, যারা নবীনগরটাকে আ নানাভাবে লুণ্ঠন করেছে, যে কারণে আগের এমপি এবাদুল করিম বুলবুল নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন একটা ভালো মানুষ হওয়ার পরও। এই সমস্ত জায়গা থেকে শুরু থেকে তাকে স্ট্রংলি অ্যা একটা কি বলে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এই কথাগুলি কিন্তু এখন আ আলোচনা হচ্ছে কয়েকদিন যাবৎ। সেই জায়গা থেকে একজন দর্শক এর সঙ্গে যুক্ত করেছেন যে, "দাদা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে। হান্নান ভাই পাস করেছে তাকে আমরা অভিনন্দন জানাই। এখন তিনি কি পরাজিত প্রার্থী তাপস ভাইকে সাথে নিয়ে তার আগামী দিনের পথ চলা শুরু করবেন কিনা?" এরকম একটি আ প্রশ্ন সহ একজন রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচন বিশ্লেষক, একজন এনজিও কর্মকর্তা, দীর্ঘদিন যাবৎ আপনি একটা আ ভালো অবস্থায় আছেন। বাড়ি নবীনগর। আপনার এমপি, আপনার ভাই, আপনার চাচা যাই বলি, অ্যাডভোকেট মান্নান ভাইয়ের কাছে আপনার কোনো বলার আছে কিনা? জি, অবশ্যই। উনাকে সাধুবাদ যে উনি এত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও উনি বয়সে কিন্তু সবচাইতে সিনিয়র যারাই এবার নির্বাচন করেছেন। তো এই ক্ষেত্রে উনার অভিজ্ঞতাটা কাজে লাগিয়েই উনি নির্বাচিত হয়েছেন এবং দলও উনাকে বেছে নিয়েছে। এবং কেন্দ্রে কিন্তু দলের একটা ভূমিধস বিজয় আছে এবং 2/3 মেজরিটি নিয়ে কিন্তু বিএনপি ক্ষমতাতে আসছে। তো এই শক্তিটাকে উনি নবীনগর কাজে লাগাতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে নবীনগরের উন্নয়নের ধারা যেটা সাবেক সংসদ সদস্য ফাইজুর রহমান বাদল সাহেব তৈরি করে দিয়ে গেছেন। আমাদের যে কানেক্টিভিটি যেটা ফাইজুর রহমান বাদল সাহেবের হাত ধরেই শতবর্ষী যে ব্যাকলগের একটা উপজেলা ছিল নবীনগর, সেটা থেকে আমাদেরকে উনি মুক্তি দিয়েছেন। এই ধারাবাহিকতাটা মান্নান সাহেবের ধরে রাখতে হবে। বিশেষ করে জেলা সদরের সাথে আমাদের যেই যোগাযোগের এখন দ্বার উন্মোচিত হয়েছে সেগুলাকে আরো বেশি স্মুথ করা। পাশাপাশি হচ্ছে গ্রামীণ অবকাঠামোটা যে গ্রামগুলো এখনো আমাদের উপজেলা সদরের সাথে ভালোভাবে কানেক্টেড না, সেগুলাকে কানেক্টেড করা এবং এখানে ভালো যারা ঠিকাদার সেইসব ঠিকাদারদেরকে নিয়োগ দেয়া এবং সেগুলো তদারকি করা। একদম নিম্নমানের কাজ যাতে না হয়। আমার মনে হয় এটা একটা বড় দাবি। ২ নম্বর দাবি হচ্ছে আপনার প্রবাসীদেরকে উনার উন্নয়নের সাথে, উনার পরিকল্পনার সাথে নবীনগরের এই বিশাল জনগোষ্ঠী প্রবাসীদের সম্পৃক্ত করা, প্রবাসীদের মতামত নেয়া। পাশাপাশি আপনি তো দাদা অবশ্যই স্বীকার করবেন, আপনি আরো ভালো জানেন, আমি তো নবীনগরের বাইরে থাকি। নবীনগর একটা খুবই অন্যরকম একটা উপজেলা। আমার মনে হয় গত ২০০ বছরে নবীনগর থেকে যেসব মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেশের বাইরে গেছেন তারা কিন্তু উন্নয়নে বিভিন্ন ধরনের ভূমিকা রাখতেছেন। এবং একটা সময় নবীনগর থেকে এট এ টাইম কিন্তু অনেকজন সচিব ছিল সচিবালয়ে। তো নবীনগরের যারা সন্তান আছে যারা নবীনগরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তাদেরকে খুঁজে বের করে সম্পৃক্ত করা। এতে উনার কাজ অনেকটাই এগিয়ে যাবে।
যেটা আপনি প্রায়ই করেন, খুঁজে খুঁজে বের করেন যে নবীনগরের কে কোথায় আছে। এটা আসলে আমাদের জনপ্রতিনিধিরা বারবারই ইগনোর করে যান। এটা খুবই দরকার। ফেলো নবীনগরের যারা আছে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, মেধা সম্পন্ন, তাদেরকে নবীনগরের উন্নয়নে সম্পৃক্ত করা এবং এলাকা ভিত্তিক ভালো মানুষ যারা আছে, নবীনগরের শিক্ষিত সন্তান যারা আছে, তাদেরকে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখায় তাদের ভূমিকা অনন্য। আমি বারবার প্রবাসীদেরকে জোর দিচ্ছি, কারণ নবীনগরের অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক। সেই উন্নয়নে প্রবাসীদেরকে উনি সহায়তা করতে পারেন এবং আমি খুশি হব উনি যদি প্রবাসীদের জন্য একটা হটলাইন ওপেন করেন, যাতে অন্তত মাসে একদিন প্রবাসীরা সরাসরি উনার সাথে কথা বলতে পারেন, মন খুলে কথা বলতে পারেন। বিভিন্ন ধরনের সমস্যা প্রবাসীরা ফেস করেন, যেটা প্রবাস থেকে ওনারা সমাধান করতে পারেন না, সেই জায়গাটাতে উনি যদি একটু সুনজর দেন, এটা খুবই ফলপ্রসূ হবে। পাশাপাশি নবীনগরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু অনেকগুলোই মানসম্মত না, ফাংশনাল না। সেই বিষয়গুলোকে আরো ফাংশনাল করা। পাশাপাশি হচ্ছে উনি যেহেতু আমাদের জনপ্রতিনিধি, উনি যদি আহ্বান জানান নবীনগরের যারা সক্ষম ব্যক্তি আছেন, তারা যদি নবীনগরে কোনো প্রাইভেট মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করেন, যেরকম নরসিংদীতে আব্দুল কাদির মোল্লা একটা বিপ্লব করে দিয়েছেন, সেটা নবীনগরে কিন্তু সম্ভব। আমাদের নজু ভাইয়ের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আজকে যদি অনুষ্ঠানটা উনি শুনেন, আপনি অনেক টাকা খরচ করেছেন, হয়তো এই টাকা আপনার জন্য কিছুই না, কিন্তু আমার একটা আপনার প্রতি একটা আহ্বান থাকবে, আপনার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি নবীনগরে শিক্ষা খাতে বিনিয়োগ করেন। আমি আপনাকে দান করতে বলতেছি না, আমি বিনিয়োগের কথা বলতেছি। সেই বিনিয়োগটা আপনি শিক্ষা খাতে করেন। আমাদের নবীনগরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলের খুবই দরকার। আমার বাহ! সক্ষমতা নেই, আমার সক্ষমতা থাকলে আমি এই একটি মানসম্মত ইংলিশ মিডিয়াম স্কুল করতাম। আমাদের এখানে আরো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দরকার, যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে প্রশিক্ষিত শ্রমিকের দরকার আছে। একজন প্রশিক্ষিত শ্রমিক যত টাকা বেতন পাবেন, একজন অপ্রশিক্ষিত শ্রমিক তত টাকা বেতন পাবেন না। এবং প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য নবীনগরে যদি কোনো ধরনের সরকারি অফিস, কোনো ধরনের সেবামূলক প্রতিষ্ঠান খোলা যায়, সেটার প্রতিও উদাত্ত আহ্বান থাকবে বর্তমান এমপি মহোদয়ের কাছে। যেহেতু প্রবাসীরা আমাদের নবীনগরের লাইফ লাইন, এই জায়গাটাতে ওনাকে সুনজর দিতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, ব্রাহ্মণবাড়িয়াতে শিল্প প্রতিষ্ঠান খুবই কম, শুধু আশুগঞ্জ কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান আছে। যেহেতু নবীনগরে গ্যাস পাওয়ার একটা বিপুল সম্ভাবনা আছে, যদি নবীনগরে গ্যাস পাওয়া যায়, তাইলে আকুল আবেদন থাকবে যে নবীনগরের আপামর জনসাধারণকে নিয়ে নবীনগরে যদি একটি শিল্প প্রতিষ্ঠান করা যায়, সরকারি শিল্প প্রতিষ্ঠান, সেটি নবীনগরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং নবীনগরের যে সরকারি কলেজটি আছে, সেই কলেজটিতে অনার্সের আরো সাবজেক্ট, এবং নবীনগর যে মহিলা কলেজ আছে, সেইটিকে যদি সরকারি করা যায়, আমার মনে হয় নবীনগরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটা বিষয় দাদা আমি এড করব, আমাদের নবীনগরের স্বাস্থ্য খাত খুবই অবহেলিত। নবীনগরের স্বাস্থ্য খাতে আহ আহ কোনো মানে নবীনগর উপজেলায় যেই স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে, এটি আসলে নবীনগরের জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত না। আমার মনে হয় নবীনগরকে 4টি জোনে ভাগ করে সদর হাসপাতালের বাইরেও যদি আরো 3টি হাসপাতাল প্রতিষ্ঠা করা যায়, এবং সেই 3টি হাসপাতালে যদি প্রবাসী, কৃষক এবং দুস্থ মানুষদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা যায়, এটি নবীনগরের স্বাস্থ্য খাতে একটি মাইল ফলক হয়ে থাকবে। আমার মনে হয় অনেক কিছুতে পরিকল্পনা না নিয়ে উনি যদি শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, প্রবাসী এবং হচ্ছে গ্রাম ভিত্তিক বিচার সালিস ব্যবস্থাটাকে উন্নয়ন করেন, আমি মনে করি নবীনগরের মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এবং যেহেতু উনি একজন অ্যাডভোকেট, উনি এই বিষয়গুলো ভালো জানেন, সেইভাবেই উনি কাজ করবেন। এবং যদি কোনো ধরনের কোনো সহযোগিতা লাগে, আমরা নবীনগরের সন্তান যারা আছি তারা অবশ্যই উনার পাশে দাঁড়াবো। এটা উনি আমাদের মাননীয় সংসদ সদস্য হিসেবেই, উনি কোন দলের সংসদ সদস্য সেটা বিবেচনার বিষয় না, উনি এখন আমাদের সবার এমপি, সবাইকে দেখভাল করার দায়িত্ব উনার। আর শেষে যে কথাটি বলবো দাদা, নবীনগর অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ আছেন। প্রায় সময় নবীনগরে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের সময়, যদিও নবীনগর একটি সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর একটি উপজেলা, তারপরও বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব, যাতে উনি এই সময়টাতে, অন্তত পূজা পার্বণের সময়টাতে, নবীনগরের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে
বসে সিদ্ধান্তগুলো নেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যাতে নবীনগর থেকে না দেখি, সবাই যাতে ওনাদের ধর্মকর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন এবং কাউকেই খাটো করে নয়। এবং যেই কথাটি দর্শক বললেন, নাজমুল হোসেন তাপস না, যত প্রার্থী ছিলেন সবার সাথেই যাতে উনি চা চক্রের আয়োজন করেন এবং নবীনগরের প্রেস ক্লাবকে নিয়েই যাতে এই আয়োজনটা করেন, আমার মনে হয় এটা খুবই ফলপ্রসূ হবে এবং নবীনগরের যে উন্নয়নের ধারা এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ দাদা। অনেক ধন্যবাদ জনাব আহমেদ ফরহাদ, একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক। দীর্ঘদিন যাবৎ এনজিওতে কর্মরত আছেন, বর্তমানে সিলেটের মৌলভীবাজারে আছেন। তার মূল বাড়ি হচ্ছে আমাদের নবীনগরের গোপালপুর গ্রামে, আদি পৈতৃক নিবাস, এবং প্রায়ই তিনি এখানে আসেন। স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। আজকে অসাধারণ একটি আয়োজন। আমার মনে হয় যে আলোচকের সংখ্যাটা কম থাকায়, আপনি সবেধন নীলমণি একমাত্র অতিথি থাকায় বেশ ঋদ্ধ একটি আলোচনা হয়েছে। এবং আমি যে কাজটি আজকে করেছি সেটি হচ্ছে যে, আমাকে যারা অনুরোধ করেছিলেন বা সিনিয়র যেই সমস্ত বড় ভাইয়েরা নির্দেশ দিয়েছিলেন যে ১৫৪টি ভোট কেন্দ্রের স্পেসিফিক ফলাফল নিয়ে একটি আলাদা রিপোর্ট করবার জন্য। কিন্তু এত বড় রিপোর্ট পত্রিকায় ছাপানো সম্ভব না। আর এটি নিয়ে ধরেন আমি যদি ফেসবুকেও লিখতে যাই, তাহলে আমাকে যে পরিমাণ টাইপ করতে হবে আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। লম্বা। কারণ এটা পড়তে গিয়ে আমার দেখলাম যে ১ ঘন্টা ১০ মিনিট সময় লেগেছে। এরপরেও আমি অন্তত এটি যে যেহেতু রেকর্ডে থাকবে, আমি এটি আবার YouTube এ আমি আ ইয়ে করব, লোড করব বা আপলোড করে এটা YouTube এ দিব এবং এটা আজীবন থেকে যাবে। মানে কারো যদি ২০২৬ এর ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে অন্তত ১ম, ২য় এবং ৩য় যারা হয়েছেন এই ৩ জন প্রার্থীর কে কত ভোট কোন কেন্দ্রে পেলেন, সেটি খুব সহজে অনায়াসে আপনি এই টক শোটি দেখলেই সেটি জেনে নিতে পারবেন। এটি আমি মনে হয়, আমার যদিও কষ্ট হয়েছে, গলায় ব্যথা ছিল। তারপর আমি চেষ্টা করেছি ১৫৪ টি ভোট কেন্দ্রের একেবারে স্পেসিফিকলি ডিটেইলস আমি সেখানে তুলে ধরতে। এবং আহমেদ ফরহাদ ভাই আজকের যিনি নির্বাচন এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তিনি যেভাবে পুরো নির্বাচনটাকে নিয়ে ভোটের হিসাব-নিকাশ নিয়ে যেভাবে অসাধারণ একটি আ পর্যবেক্ষণ তিনি সবসময় করেন। তিনি নবীনগরের সন্তান, বাইরে থাকলেও তিনি পর্যবেক্ষণে থাকেন। প্রায়ই আমাকে কলে বিভিন্ন জিনিস জানতে চান। তো সব মিলিয়ে আমার মনে হয় আজকের আলোচনাটা একটি সমৃদ্ধ এবং সংরক্ষণে রাখার মতো একটি আ আলোচনা হয়েছে। আমরা সেজন্য আহমেদ ফরহাদকে ওয়ান্স এগেইন স্পেশাল থ্যাংকস জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। এই কথা বলে যে কাল, কাল তো বলা যাবে না, এখন তো ১২টা ১৫ বাজে। তার মানে আজ ১৭ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় মাননীয় সংসদ সদস্যরা সেখানে ওথ নেবেন, অর্থাৎ শপথ গ্রহণ করবেন, যেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ৫ এই নবীনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান ভাই নিজেও সেই শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন। এবং ঠিক বিকেলে আ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার একটি মন্ত্রিসভা গঠিত হবে এবং শপথ নিয়ে নতুন যাত্রা শুরু হবে তাদের সবার জন্য। নবীনগরের কথা পরিবারের পক্ষ থেকে, ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরের ৮.৫ লক্ষ মানুষের পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন, সালাম এবং শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।